ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন লেকচার প্রোগ্রামের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তৃতীয় লেকচারে। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে টপিকগুলো বাদ আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই টপিকগুলো রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো পাশাপাশি আমরা সলভ করে ফেলবো। তো এই টপিকগুলোর মধ্যে কি কি আছে? প্রথমটা হচ্ছে ইটের স্তূপ গড়তে কৃতকাজ, সরল দোলকের বব কর্তৃক কৃতকাজ, মেঘ থেকে বৃষ্টি হইতে কৃতকাজ এবং হাতুড়ি পেরেক সংক্রান্ত কৃতকাজ। তো আমরা প্রথমে একটু থিওরিটা ছোট ছোট করে দেখে নিব এবং তারপরে এই যে টপিকগুলো রিলেটেড যে ম্যাথ প্রবলেমগুলো আসতে পারে সেই জিনিসগুলো আমরা সলভ করব। এবং এর পাশাপাশি আরো কিছু ছোট ছোট ম্যাথ প্রবলেম আমরা সলভ করব, যেমন মনে করো যে প্রাসের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতি রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম আছে, সেই জিনিসগুলো আমরা সলভ করব। তারপরে ক্ষমতা রিলেটেড বা স্প্রিং এর কয়েকটা ম্যাথ প্রবলেম আছে, সেই জিনিসগুলো আমরা সলভ করব। মোটামুটি আজকে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শেষ লেকচার। তো চলো আমরা শুরু করি। প্রথমটা হচ্ছে ইটের স্তূপ গড়তে কৃতকাজ। আমরা একটু হেডিংটা লিখে নিই। ইটের স্তূপ গড়তে কৃতকাজ। স্তূপ গড়তে কৃতকাজ। ইটের স্তূপ গড়তে কৃতকাজ কথাটার অর্থ হচ্ছে ভূমিতে একটার উপর একটা ইট রেখে ইটের একটা আমি স্তম্ভ তৈরি করব বা ইটের একটা গাঁথনি তৈরি করব। নরমালি রাজমিস্ত্রিরা যে কাজটা করে, তো সেই ক্ষেত্রে এন সংখ্যক ইটকে একটার পর একটা রেখে একটা স্তম্ভ তৈরি করতে বা গাঁথনি তৈরি করতে কতটুকু কাজ হবে ফিজিক্সের ভাষায় সেই কৃতকাজের রাশিমালাটা আমরা বের করব। তো দেখো, আমাদের শাহজাহান তপন স্যারের বইতে এই টপিক রিলেটেড একটা ম্যাথ প্রবলেম আছে। তো সেখানে আমাদের 4টা ইটের কথা বলা আছে। তো 4টা ইটকে একটার পর একটা রেখে কৃতকাজের মান কত এটা আমাদের বের করতে বলছে, ইটের পুরুত্ব কত এবং ইটের ভর কত এটা আমাদের বলে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে শাহজাহান তপন স্যারের বইতে সলভ করছে এভাবে যে প্রথম ইটটা রাখতে কৃতকাজ যোগ দ্বিতীয় ইটটার জন্য কৃতকাজ, তৃতীয় ইটের জন্য কৃতকাজ, চতুর্থ ইটের জন্য কৃতকাজ বের করে তারপরে এই সবগুলোকে যোগ করা হয়েছে। যে যোগ করলে মোট স্তম্ভ তৈরি করতে কতটুকু কাজ হবে এটা পাওয়া যাবে। তো ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যদি ইটের সংখ্যা 4টা বা 5টা না বলে যদি ইটের সংখ্যা 50টা বা 100টা বলে, সেই ক্ষেত্রে কি তুমি এইভাবে কৃতকাজটা বের করতে পারবা? এটা কি কোনো ভালো হয়ে হইলো যে একটা ইটের জন্য কৃতকাজ, 2টা ইটের জন্য কৃতকাজ, এইভাবে সবগুলো ইটের জন্য কৃতকাজ তুমি যোগ করবা এবং যোগ করে টোটাল কৃতকাজ বের করবা? তাহলে 100টা ইটের জন্য কৃতকাজ বের করতে গেলে কতটা খাটনি হবে বা কতটা সময় লাগবে তুমি একটু চিন্তা করে দেখো। তো এটা কোনো ভালো ওয়ে না। তো আমরা এই কারণে চাইতেছি কি যে একটা জেনারেল ইকুয়েশন আমরা বিল্ড আপ করবো, যে ইকুয়েশনে এন সংখ্যক ইট অর্থাৎ এন থাকবে। আমরা কি করবো, এন এর মান কতগুলো ইট, তো এন এর মানটা আমি ওখানে বসাই দিব। বসাই দিলে আমি ওই ইকুয়েশনের মাধ্যমে টোটাল কৃতকাজের মানটা পেয়ে যাব। মানে আমি একটা সূত্র চাইতেছি সহজ কথায়। তো আগে আমরা দেখি যে কিভাবে একটা সূত্র বিল্ড আপ করা যায়। তো দেখো, এইটা হচ্ছে ভূমি। এই ভূমির উপর মনে করো ডি পুরুত্বের এবং এম ভরের এরকম অনেকগুলো ইট রাখা আছে। তো এই যে 3টা ইট আঁকছি, এখানে অসংখ্য ইট আছে। আমি 3টা আঁকছি, মনে করো ডট ডট ডট, অসংখ্য ইট আছে। প্রত্যেকটা ইটের পুরুত্ব হচ্ছে ডি এবং প্রত্যেকটা ইটের ভর হচ্ছে এম। আমি এই ইটগুলাকে একটার পর একটা রেখে একটা স্তম্ভ বা গাঁথনি তৈরি করব। কৃতকাজ কত হবে সেই কৃতকাজের মানটা বের করব। তাহলে আমরা একটা করে দেখি। তো প্রথম ইটটা, এইটা হচ্ছে প্রথম ইট ধরো। তো এই প্রথম ইটটাকে নিয়ে গিয়ে আমি এখানে রাখলাম, ভূমিতে এখানে রাখলাম। তাহলে প্রথম ইটটাকে নিয়ে গিয়ে এখানে রাখতে আমার কতটুকু কাজ হবে সেটা আগে আমরা বের করি। তা আমরা জানি কৃতকাজের সূত্র W হচ্ছে mgh। এইচ এর পরিচয়টা কি ছিল? ভার কেন্দ্রের সরণ। কোন বস্তুকে এক জায়গা থেকে যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে উলম্ব সরণ অর্থাৎ জি বরাবর যতটুকু সরণ হচ্ছে, তো এই সরণটা আমাদের নিতে হবে। তো এই সরণটাকে আমরা গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ বলতে পারি। পরিচয়টা ছিল এটা। তো দেখো, প্রথম ইটের ভার কেন্দ্র ছিল এই যে মধ্যবিন্দুতে। প্রথম ইটটাকে এখান থেকে এখানে নিয়ে গিয়ে রাখছি। তাহলে ভার কেন্দ্রের দেখো তো সরণ কতটুকু হয়েছে। ভার কেন্দ্র এই লেভেলে ছিল, ভার কেন্দ্র দেখো একই লেভেলে আছে। ভার কেন্দ্রের কোনো উলম্ব সরণ ঘটে নাই। তাহলে সেই ক্ষেত্রে ভার কেন্দ্রের কোনো সরণ নাই, অর্থাৎ এইচ ড্যাশ গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ এর মানটা হচ্ছে 0। তাহলে প্রথম ইটটাকে এখান থেকে এখানে নিয়ে গিয়ে রাখতে কোনো কাজ আসলে হচ্ছে না, কৃতকাজের মান হয়ে যাচ্ছে 0। তাহলে আমি একটু লিখি, প্রথম ইটের জন্য কৃতকাজ এটা হচ্ছে W1, এটা ইকুয়াল টু mgh ড্যাশ। তো এইচ ড্যাশ 0 বলে কৃতকাজের মানটা হয়ে যাচ্ছে 0। দেখো একটু বোঝায়, অনেকের মনে হইতে পারে যে এইখান থেকে এইখানে নিয়ে গেলাম, ইটের তো একটা সরণ হয়েছে। দেখো, এই যে সরণটা সেটা হচ্ছে এই দিক বরাবর, অনুভূমিক দিক বরাবর, আর এই ইটটার ওজন কাজ করতেছে হচ্ছে নিচের দিক বরাবর। এখন তুমি যদি ইটটাকে এখান থেকে ধরে ওখানে নিয়ে যাও, তাহলে তুমি ওজনের সমান বল দিচ্ছ ওজনের বিপরীত দিকে। তার মানে কোন দিকে? উপরের দিকে। তাহলে তুমি দেখো, এই যে ওজনের সমান বল তুমি উপরের দিকে দিচ্ছ, তাহলে তোমার কর্তৃক প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার দ্বারা কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে অনুভূমিক ভাবে তুমি নিয়ে যাও, যত দূরে নিয়ে যাও না কেন, কোনো কাজ আসলে তুমি ফিজিক্সের ভাষায় করতেছো না। কিন্তু যদি এমন হয়তো আমি একটু এই উচ্চতায় নিয়ে যাইতাম, মনে করো এখানে ইটটা আছে, সেটাকে আমি ধরে এই উচ্চতায় এখানে উঠাই নিয়ে গিয়ে রাখলাম,
তাহলে এই ক্ষেত্রে সরণ অর্থাৎ এইচ সেটা হয়তো উপরের দিকে, এবং আমি যে ওজনটা দিচ্ছি ওজনের সমান বলটা সেটাও হচ্ছে উপরের দিকে। তাহলে কৃত কাজের মান W = mgh cos 0 ডিগ্রি। কৃত কাজের মান হয়তো mgh cos 0 ডিগ্রি মানে 1। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে উলম্ব সরণটা আসলে আমাদের দেখতে হবে, মানে আমি এখান থেকে যেখানেই নিয়ে যাই না কেন উলম্ব বরাবর কতটুকু সরণ হচ্ছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ বা গড় সরণ। তাহলে প্রথম ইটটা রাখতে কোনো কাজ হচ্ছে না, এটা আমরা দেখলাম। এবার আমরা ইটের স্তম্ভ তৈরি করব, তাহলে এর উপরে দ্বিতীয় ইটটা নিয়ে গিয়ে রাখবো। এটা হচ্ছে দ্বিতীয় ইটটা, তো তার ভার কেন্দ্র ছিল হচ্ছে এখানে। এই দ্বিতীয় ইটটা নিয়ে গিয়ে আমি এখানে রাখবো, এই যে স্তম্ভ তৈরি করলাম। তো দ্বিতীয় ইটের জন্য কিন্তু আমার একটা কাজ হবে, কারণ কি দ্বিতীয় ইটের ভার কেন্দ্র ছিল এই লেভেলে, দেখো এই যে এই লেভেলে ছিল, এখন ভার কেন্দ্রটা চলে গেছে এখানে। দেখো ভার কেন্দ্রের কিন্তু একটা উলম্ব সরণ হয়েছে, কতটুকু উলম্ব সরণ হয়েছে, এই যে এতটুকু উলম্ব সরণ হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ W2 এটা ইকুয়াল টু হচ্ছে mg ভার কেন্দ্রের সরণ। দেখি তো ভার কেন্দ্রের সরণ অর্থাৎ h ড্যাশ তার মানটা কতটুকু হয়েছে। তার মানটা হয়েছে, দেখো ইটের পুরুত্ব ছিল d, তাহলে এই যে এতটুকু এটা হচ্ছে d/2, এই যে এতটুকু এটা হচ্ছে d/2, তাহলে আলটিমেটলি d/2 আর d/2 মিলে হচ্ছে d। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় ইটের জন্য কৃত কাজ mg d। ক্লিয়ার? এবার আসো তৃতীয় ইট। তৃতীয় ইটের জন্য কৃত কাজ W3, এটা দেখে কত হয়। এটা মনে করো তৃতীয় ইট, এটাকে উঠাই নিয়ে গিয়ে এখান থেকে উঠাই নিয়ে গিয়ে এর উপরে রাখলাম, আমি স্তম্ভ তৈরি করব বলে এর উপরে রাখলাম। তাহলে এবার দেখো তৃতীয় ইটের ভার কেন্দ্র হচ্ছে এখানে, তাহলে তৃতীয় ইটের ভার কেন্দ্র ছিল হচ্ছে এই লেভেলে, এই যে এই লেভেলে ছিল, এখন ভার কেন্দ্র চলে গেছে এখানে। তাহলে ভার কেন্দ্রের সরণ হয়েছে d পরিমাণ, আবার দেখো যে এতটুকু d/2 আর এতটুকু d/2, তার মানে এই যে এতটুকু এটা হচ্ছে d পরিমাণ, তাহলে d আর d 2d। তাহলে তৃতীয় ইটের ভার কেন্দ্রের সরণ হচ্ছে 2d। তাহলে তৃতীয় ইটের জন্য কৃত কাজ W3 mg 2d। তাহলে এইভাবে যদি আমি বলতাম চতুর্থ ইটের জন্য কৃত কাজ W4 mg 3d। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ডট ডট ডট, মনে করো n সংখ্যক ইট, এখানে এরকম n সংখ্যক ইট রাখা আছে, তাহলে ডট 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 n তম ইটের জন্য, n সংখ্যক ইটের n তম ইটের জন্য কৃত কাজ Wn, এইটা ইকুয়াল টু হইতো mg, বলো তো কি হইতো? mg nd হইতো না? একটু খেয়াল করো, প্রথম ইটের জন্য এখানে 0, দ্বিতীয় ইটের জন্য 1টা d, তৃতীয় ইটের জন্য 2টা d, চতুর্থ ইটের জন্য 3টা d, এক কম, তৃতীয় ইটের জন্য 2, দ্বিতীয় ইটের জন্য 1টা d, তাহলে n তম ইটের জন্য হইতো n-1 ইন্টু d। আমি টোটাল কৃত কাজ বের করতে চাই, তাহলে টোটাল কৃত কাজ হবে W1 প্লাস W2 প্লাস W3 ডট 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 Wn। তাহলে একবারে লিখি 0 প্লাস mgd প্লাস mg2d প্লাস mg3d প্লাস ডট 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 mg n-1 ইন্টু d। এবার দেখো এই যে সবগুলো কাজকে যদি আমি যোগ করি, সবগুলো ইটের জন্য কৃত কাজকে যদি আমি যোগ করি, তাহলে n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ তৈরি করতে গেলে মোট কৃত কাজটা আমি পেয়ে যাব। এখন কাজ হচ্ছে যোগ করা। তো তুমি দেখো এখান থেকে mgd কমন নেওয়া যায়, mgd কমন নেওয়া যায়, প্রথমটা তো 0, তো এখান থেকে mgd কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে 2, 3 প্লাস ডট 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 প্লাস mg এবং d কমন নিছি, এখানে থাকে হচ্ছে n-1। এবার দেখো তো এইটা একটা ধারা হয়েছে না, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 n-1, তো এই যে লাস্টতম পদ সেটা হচ্ছে n-1। এখন এই যে ধারাটা, এই ধারাটার যদি যোগফল কোনোভাবে বের করা যায় তাহলে কিন্তু আমি একটা জেনারেল ইকুয়েশন পেয়ে যাব। এখন ধারার যোগফলের সূত্র আমরা 9 10 শিখে আসছি। তো এটা কেমন ধারা? একটা সমান্তর ধারা, সাধারণ অন্তর যেটা 2 বিয়োগ 1 1, 3 বিয়োগ 2 1, সাধারণ অন্তর 1, প্রথম পদ a তার মান হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির যে সূত্র ছিল n/2 2a প্লাস n-1 ইন্টু d, দেখো একটু ভালো করে খেয়াল রাখো, আগে তোমরা তুলবা না, mgd এই যে সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে সূত্র, আমি কিন্তু সূত্রটা লিখছি। এখন এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে n সংখ্যক পদের জন্য, মানে n তম পদ, লাস্ট পদ হবে n তম পদ, কিন্তু এখানে লাস্ট পদ হচ্ছে n-1, ঠিক আছে? লাস্ট পদ n না, n-1, তাহলে n এর পরিবর্তে আসলে আমাদের বসবে n-1, n যে জায়গায় আছে সেখানে বসবে n-1, বসালাম এখানে n-1 বসালাম, এখানে n-1 আছে, তাহলে এখানে দেখো n-1 আছে কিন্তু n এর জায়গায় বসবে n-1, তাহলে -1। এবার আমরা মান বসাই, a এর মান এবং d এর মান বসাই। a কি ছিল? প্রথম পদ, প্রথম পদ কত? এই যে প্রথম পদটা কত? 1, আর d কি? d হচ্ছে সাধারণ অনুপাত 2 বিয়োগ 1, তাহলে সাধারণ অনুপাত কত? d এর মান কত? 1। তাহলে আমরা মানগুলো বসাই দিই, d এর মান হচ্ছে 1,
এবং এই যে প্রথম পদের মান হচ্ছে 1, এর মানও বসালাম আমরা 1। তাহলে এবার দেখো তো mgd n-1 ডিভাইডেড বাই 2, এখানে কত হচ্ছে 2 যোগ n-2, তাহলে এই যে +2 -2 কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে শুধুমাত্র n। তাহলে সূত্রটা আমরা পাচ্ছি mgn n-1 d ডিভাইডেড বাই 2। আমরা একটু সাজা লিখলাম mgn n-1 d ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে n সংখ্যক ইট একটার উপর একটা রেখে স্তম্ভ বা স্তূপ তৈরি করতে কৃত কাজের সূত্র। এখন এই সূত্রটা তুমি মুখস্থ করে ফেলে দেবা। সূত্রটা হচ্ছে mgn n-1 d ডিভাইডেড বাই 2। তাহলে পরিচয় জানতে হবে। d এর পরিচয় হচ্ছে ইটের পুরুত্বটা, n হচ্ছে কত সংখ্যক ইটের সংখ্যাটা, আর m হচ্ছে প্রত্যেকটা ইটের ভর। এই সূত্রটা আমরা তখনই খাটাইতে পারবো যখন একই কোম্পানি থেকে ইট নিয়ে আসা হবে। দুইটা আলাদা আলাদা কোম্পানি থেকে ইট নিয়ে আসলে কিন্তু এই ঝামেলা আছে এই সূত্র খাটাইতে। কেন? কারণ এই সূত্রটা আমরা তখনই খাটাইতে পারবো যখন প্রত্যেকটা ইটের ভর এবং প্রত্যেকটা ইটের পুরুত্ব সেম হবে, মানে ইটগুলা একই আকারের একই ভরের হইতে হবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র এই সূত্রটা খাটাইতে পারবো। এখন মনে করো আমাদের বললো ইটের সংখ্যা 5000, তাহলে n এর মান আমি 5000 বসাই দিব। ইটের সংখ্যা 500, n এর মান আমি 500 বসাই দিব। কৃত কাজের মানটা আমি বের করে ফেলতে পারবো খুব সহজে। তা আমরা কিন্তু এখন এই ম্যাথ করব এই সূত্রটা খাটায়। এখন এই সূত্র রিলেটেড একটা ম্যাথ প্রবলেম আসছিল হচ্ছে চুয়েটে। তো ম্যাথ প্রবলেমটা কি ছিল আমরা একটু এই পাশে লিখে ফেলি। ম্যাথ প্রবলেমটা এরকম ছিল যে প্রতিটি পাথর খণ্ডের, প্রশ্নটা এরকম যে প্রতিটি পাথর খণ্ডের উচ্চতা 4 ফুট এবং ভর 500 পাউন্ড, ভর 500 পাউন্ড। একটির উপর একটি পাথরখণ্ড রেখে স্তম্ভ তৈরিতে কৃত কাজ 1,92,000 ফুট পাউন্ড হলে কতগুলো পাথরখণ্ড ব্যবহার করা হয়েছিল এবং স্তম্ভের উচ্চতা কত ছিল। তো এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাদের সলভ করে বের করতে হবে কি চাইছে। দেখো তো কতগুলো পাথরখণ্ড লাগছিল এটা চাইছে, তার মানে n এর মান এটা আমাদের চাইছে, এবং আমি স্তম্ভ তৈরি করছিলাম সেই স্তম্ভের উচ্চতাটা কতটুকু হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটার উপর একটা পাথরখণ্ড বা ইট রেখে স্তূপ তৈরিতে কৃত কাজের সূত্র হচ্ছে W = mgn n-1 d ডিভাইডেড বাই 2। তাহলে তুমি লিখে দিবা সূত্রটা, আমরা জানি সূত্রটা লিখে দিবা। কৃত কাজ হয়েছে কতটুকু 1,92,000 ফুট পাউন্ড। এই ম্যাথটা দেখে অনেকের না একক নিয়ে ঝামেলা লেগে গেছিল, চুয়েটে যখন আসছিল একক নিয়ে ঝামেলা লেগে গেছিল। কি একক? ফুট দেওয়া আছে, পাউন্ড দেওয়া আছে, 1,92,000 ফুট পাউন্ডে কৃত কাজ দেওয়া আছে। তাহলে এগুলাকে সব এসে এককে কনভার্ট করতে হবে। দেখো আসলে দরকার নাই, এসে এককে কনভার্ট করার দরকার নেই, তুমি চাইলে করে নিতে পারো, বাট দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমি এই পাশে এই যে কৃত কাজের মানটা ফুট পাউন্ডেই বসাচ্ছি, 1,92,000 ফুট পাউন্ড বসাই, 1,92,000 ফুট পাউন্ডে বসালাম। তাহলে এই পাশে ডি এর মানটাও আমি ফুটে বসাবো, এম এর মানটাও আমি পাউন্ডে বসাবো। বুঝতে পারছো? কৃত কাজের মানটা দেওয়া আছে ফুট পাউন্ডে, তো আমি এই পাশে যদি ফুট পাউন্ডে বসাই তাহলে ওই পাশে ডি এর মানটাও ফুটে বসাবো, এম এর মানটাও পাউন্ডে বসাবো, তাহলে ওই পাশেও কিন্তু আমাদের ফুট পাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে দুই পাশেই একক একই। তাহলে একক কনভার্ট করার কি কোনো দরকার আছে? তুমি চাইলে করতে পারো, কিন্তু এটা গাধার খাটনি খাটা হবে, তো আমরা একক কনভার্ট এখানে করবো না। তাহলে এম এর মান ভর বলে দিচ্ছে 500 পাউন্ড বসাই। জি এর মান কত বসাবো? জি এর মান বসাবো হচ্ছে 32। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে ফুট পার সেকেন্ড স্কয়ার এককে জি এর মান হচ্ছে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। তো সেই জিনিসটা আমরা বসাই দিব, এই জিনিসটা মুখস্থ রাখবা। এন এর মান আমাদের বের করতে হবে, তাহলে n-1 d ডিভাইডেড বাই 2, ডি এর মান দেওয়া আছে 4 ফুট, তাহলে 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা এখান থেকে হিসাব নিকাশ করে কোনোভাবে n এর মানটা বের করব। তাহলে 4/2 এখানে থাকতেছে 2, তাহলে 500 1000 32,000 1,92,000 1,92,000 কে 32,000 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে মেবি 6 হবে। তাহলে n স্কয়ার মাইনাস n, আর এই পাশে থাকতেছে 6, তাহলে -6, এটা ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে n স্কয়ার মাইনাস 3n প্লাস 2n মাইনাস 6 ইকুয়াল টু 0, n কমন নিয়ে n মাইনাস 3 প্লাস 2n মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে n এর মান হবে 3, নয়তো n এর মান হবে -2। কিন্তু n ইটের সংখ্যা, এটা তো আর ঋণাত্মক হতে পারে না, তাহলে নট ইকুয়াল টু
-2। তাহলে অতএব n এর মান হবে হচ্ছে 3। তাহলে কতগুলো ইট লাগছিল বা কতগুলো পাথরখণ্ড লাগছিল? 3টা পাথরখণ্ড লাগছিল। তাহলে আমাদের কতগুলো এটা বের করতে বলছে, n এর মানটা আমরা বের করে ফেলছি। এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস বের করতে বলছে। কি বের করতে বলছে? যে স্তম্ভের উচ্চতাটা কত হবে। তাহলে দেখো 3টা পাথরখণ্ড লাগছে। কয়টা? 3টা। 1টা 2টা 3টা। প্রত্যেকটা পাথরখণ্ডের উচ্চতাটা দেওয়া আছে 4 ফুট। তাহলে 4 ফুট 4 ফুট 4 ফুট, তাহলে 3 গুণ 4 12 ফুট। তাহলে স্তম্ভের উচ্চতা এটা হবে হচ্ছে 12 ফুট। তো এটা আমরা বের করে ফেলছি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এই টাইপের ম্যাথগুলো আসলে আশা করি এখন পারবা। এবার আমরা দেখবো হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হইতে কৃতকাজের রাশিমালা। বৃষ্টি হতে কৃতকাজের রাশিমালা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আমি এমসিকিউ প্রবলেমও দেখছি, আবার রিটেন প্রবলেমও দেখছি, যেগুলো বিগত বছরে ভর্তি পরীক্ষা আসছে আর কি। তো দেখো ব্যাপারটা একটু ভালো করে বোঝার ট্রাই করো। একটা মেঘখণ্ড আছে, সেই মেঘখণ্ডের ভর হচ্ছে m। ভূমির সাপেক্ষে এই মেঘখণ্ডটা একটা নির্দিষ্ট উচ্চতা, ধরো সেই উচ্চতাটা হচ্ছে h। এটাকে তুমি বলতে পারো যে মেঘের গড় সরণ বা মেঘের ভার কেন্দ্রের সরণ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। তাহলে ভূমির সাপেক্ষে এই উচ্চতায় m ভরের যদি একটা মেঘখণ্ড থাকে, তাহলে তার মধ্যে কিন্তু একটা স্থিতিশক্তি জমা থাকবে। এখন যখন মেঘ থেকে বৃষ্টি হবে, তাহলে মেঘ থেকে বৃষ্টি হয়ে সেই বৃষ্টির পানি যখন ভূমিতে পৌঁছাবে, তখন কিন্তু একটা কৃতকাজ হবে। তো সেই কৃতকাজটা আসবেই কিন্তু এই মেঘের স্থিতিশক্তি থেকে। তাহলে মেঘের স্থিতিশক্তি সেটাই কৃতকাজে রূপান্তরিত হবে। তাহলে আমরা খুব সহজে এই জিনিসটা বলতে পারি না যে মেঘ থেকে বৃষ্টি হইতে যে কৃতকাজের মানটা, এটাই হচ্ছে মেঘের স্থিতিশক্তি, এবং মেঘের স্থিতিশক্তিটা হচ্ছে mgh। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছি? তো আমরা একটু চিত্র আঁকি, চিত্র আঁকে ব্যাপারটা আর একটু ভালো করে বুঝি। এটা হচ্ছে ভূমি, আর এই যে ভূমি থেকে মনে করো যে এই উচ্চতায় একটা মেঘখণ্ড আছে, এই মেঘখণ্ডের ভর হচ্ছে m। তো এর ভার কেন্দ্র থেকে এই যে ভূমির দূরত্বটা, এটাই হচ্ছে h। এটাকে আমরা বলতেছি মেঘের ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। তাহলে দেখো তো এর মধ্যে একটা স্থিতিশক্তি জমা থাকবে, সেই স্থিতিশক্তিটা হবে হচ্ছে EP = mgh। এখন যখন বৃষ্টি হবে, তখন এই মেঘ থেকে বৃষ্টির পানি গিয়ে ভূমিতে পৌঁছাবে। এখন এই ক্ষেত্রে একটা কৃতকাজ থাকবে, আমরা সেই কৃতকাজের মানটাই বের করতে চাই। তো কৃতকাজের মানটা দেখো তো আমরা কিভাবে বের করতে পারি। এই যে মেঘ থেকে বৃষ্টির পানি ভূমিতে গিয়ে পৌঁছাইলো, তাহলে কৃতকাজের মানটাই আসলে এই মেঘের স্থিতিশক্তির পতন। মানে মেঘের স্থিতিশক্তি এটাই কৃতকাজে রূপান্তরিত হচ্ছে। তাহলে মেঘ থেকে বৃষ্টি হইতে কৃতকাজ W, এটাই হচ্ছে মেঘের স্থিতিশক্তি। সেটা কত? mgh। তাহলে এই সূত্র ব্যবহার করে মেঘ থেকে বৃষ্টি হইতে কৃতকাজের মান কত, এটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে h এর পরিচয়টা হচ্ছে মেঘের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ। কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। তো h এর মান মনে করো আমাদের বলে দেওয়া আছে, g এর মানটা আমরা জানি। যদি মেঘখণ্ডের ভরটা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে কৃতকাজের মানটা বের করতে পারবো। কিন্তু আমাদের মেঘখণ্ডের ভর ডাইরেক্ট সবসময় বলে দেওয়া থাকবে না, বা সবসময় কিন্তু মানে পুরো মেঘখণ্ডটাই যে বৃষ্টিতে পরিণত হবে এইটা কিন্তু আমাদের মেনশন করা থাকবে না। আমাদের এরকম বলে দেওয়া থাকতে পারে যে 30% বা 50% মেঘ বৃষ্টিতে পরিণত হইলো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভরের মানটা আমরা এইভাবে ডাইরেক্ট বের করতে পারবো না, মানে পুরা মেঘের ভরটা এখানে আমরা বসাই দিতে পারবো না। আর আমি বলতেছি যে পুরা মেঘের ভরটা আমাদের বলেও দেওয়া থাকবে না। তো ম্যাথগুলো এখানে কেমন হয় দেখো। আবহাওয়া দপ্তর বৃষ্টি হওয়ার পরে আমাদের কিন্তু বলে দেয় যে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কতটুকু। তো সেটা কিসে বলে? মানে কেজিতে বলে না লিটারে বলে? যে আজকে এত লিটার বৃষ্টিপাত হয়েছে বা আজকে এত কেজি বৃষ্টি হয়েছে, সেটা কিসে বলে? লিটারে না কেজিতে? লিটারেও না, কেজিতেও না, সেটা বলে আসলে মিলিমিটারে। বলে যে আজকে বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার বা আজকে বৃষ্টিপাতের পরিমাণ 3 মিলিমিটার। এই কথাটার অর্থ হচ্ছে, মনে করো যে এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেই এলাকায় যদি বৃষ্টির জন্য পানি জমতো, তাহলে সেই পানির যে উচ্চতাটা, গড় উচ্চতাটা হইতো, সেটাই হচ্ছে 2 মিলিমিটার বা 3 মিলিমিটার। বা আবহাওয়া দপ্তরের ট্রে থাকে, সেই বৃষ্টি যখন শুরু হয় আর কি, ট্রে বাইরে দেয়, তো ট্রেতে যে পানির উচ্চতাটা তৈরি হয়, সেই উচ্চতাটাই আসলে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া দপ্তর আমাদের যেভাবে বলে যে আজকে বৃষ্টিপাতের পরিমাণ এত মিলিমিটার, এত মিলিমিটার, সেই জিনিসটা। তো মনে করো এই যে বৃষ্টি হইলো, সেই বৃষ্টি হয়ে মনে করো যে ডি পুরুত্বের একটা পানির স্তম্ভ ভূমিতে তৈরি করলো, মানে পানির যে স্তরটা তৈরি হইলো তার যে পুরুত্বটা, এই পুরুত্বটা হচ্ছে ডি। আর যে এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেই এলাকার ক্ষেত্রফলটা হচ্ছে এ। আর পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে রো। তাহলে এবার দেখো কতটুকু ভর, মানে কতটুকু মেঘের ভর পানিতে রূপান্তরিত হয়েছে, বৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা মেঘের ভর তো বের করতে পারতেছি না, তাহলে মেঘ থেকে বৃষ্টি হয়ে পানি এসে ভূমিতে পৌঁছাইছে, এই পানির ভরটা যদি বের করতে পারি সেটাই হবে মেঘের ভর। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো? তো এই পানির এই ভরটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো m = হচ্ছে রো ভি। তো রো হচ্ছে পানির ঘনত্ব, যেটা আমরা জানি 1000।
আর ভি হচ্ছে আয়তন। তাহলে তুমি দেখো এ ক্ষেত্রফলের একটা এলাকা, তার উপরে ডি পুরুত্বের একটা পানির স্তম্ভ তৈরি হয়েছে। তাহলে আমি যদি বলি পানির আয়তন কতটুকু, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ, তার সাথে গুণ দিবা হচ্ছে পুরুত্ব ডি। তাহলে এই যে পানির যে আয়তনটা, সেই আয়তনটা তুমি পেয়ে যাবা। তাহলে ডি তার সাথে গুণ হবে ক্ষেত্রফল এ, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু ডি। তাহলে এটা হচ্ছে ভর। এই ভরের মানটা যদি আমরা এখানে বসাই দিই, ডাব্লিউ ইকুয়াল টু এম, এম এর পরিবর্তে লিখবো রো এ ডি জি এইচ। এটাই হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হইতে কৃত কাজের সূত্র। এখন তুমি এই সূত্রটা ডাইরেক্ট মাথায় রাখবা। তো এখানে মাথায় রাখবা এইচ হচ্ছে মেঘের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ, ডি হচ্ছে কতটুকু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য যে পানির স্তরটা, সেটা পানির উচ্চতাটা, এ হচ্ছে যে এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেই এলাকার ক্ষেত্রফলটা, আর রো হচ্ছে পানির ঘনত্ব। তখন আমরা এই সূত্র দিয়ে কৃতকাজের মানটা বের করতে পারবো। তো আমরা এই টাইপের একটা ম্যাথ দেখি, এটা হচ্ছে 2 নম্বর ম্যাথ। আমাদের বলতেছে কোনো একদিন রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার, বৃষ্টিপাত 5 মিলিমিটার। রাজশাহী শহরের ক্ষেত্রফল, ধরো রাজশাহী শহরের কোন একটা জায়গার ক্ষেত্রফল, এটা হচ্ছে 96.68 মিটার স্কয়ার। বৃষ্টিপাতে 7.1 গুণ 10⁻² জুল কাজ হলে মেঘের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ কত ছিল? মানে যে মেঘখণ্ডের দ্বারা কাজ হয়েছে আর কি, বৃষ্টি হয়েছে, সেই মেঘখণ্ডের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ ভূমির সাপেক্ষে কত ছিল, এটা আমাদের বের করতে বলতেছে। তাহলে যে একই চিত্র, এইটা হচ্ছে রাজশাহী শহর, রাজশাহী শহরের ক্ষেত্রফল এর মানটা আমাদের বলে দেওয়া আছে 96.68 মিটার স্কয়ার, মানে কোন একটা অংশের ক্ষেত্রফল। তো এইটা ছিল হচ্ছে মেঘখণ্ড, এই মেঘখণ্ডের ভর হচ্ছে এম, তো এই মেঘখণ্ডের গড় উচ্চতা ভূমির সাপেক্ষে সেটা হচ্ছে এইচ। তাহলে যখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে যখন ভূমিতে গিয়ে পৌঁছাইছে, তখন এই বৃষ্টিপাতের পরিমাণটা এইটা আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে 5 মিলিমিটার। মানে বৃষ্টি হয়ে ওই এলাকায় বৃষ্টি হয়ে যে পানির স্তরটা তৈরি করবে বা পানির উচ্চতাটা সৃষ্টি করবে, সেটার মান আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 5 মিলিমিটার। তাহলে এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে কৃতকাজের মানটা বের করে ফেলি। তাহলে কৃতকাজের মান, যেহেতু সূত্রটা এখানে লেখা আছে ডাব্লিউ ইকুয়াল টু রো এ ডি জি এইচ, মানে ভর, এটা হচ্ছে ভর, তো ভর হচ্ছে রো ইন্টু আয়তন, আয়তন হচ্ছে ক্ষেত্রফল গুণ পুরুত্ব। তো রো এর মান হচ্ছে 1000, এটা আমাদের আমরা বলে দেওয়া থাকবে না, এটা আমরা জানি। আর কৃতকাজের মানটা আমাদের বলে দিচ্ছে 7.1 গুণ 10⁻², এর মান হচ্ছে 96.68, ডি এর মান হচ্ছে 5 মিলিমিটার, 5 গুণ 10⁻³ জি 9.8। আমার এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। তো এইচ এর মানটা এবার তুমি হিসাব নিকাশ করে বের করে ফেলবা, এই বক্সের মধ্যে বসাই দিবা। তো এটাই হচ্ছে মেঘের গড় সরণ বা মেঘের ভার কেন্দ্রের সরণ, কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে এখন পারবা, এগুলো খুবই সহজ ম্যাথ। ওকে, এবার আমরা খুব সহজ একটা টপিক দেখবো। এটা হচ্ছে সরল দোলকের বব সরাতে কৃতকাজ, বব সরাতে কৃতকাজ বা ববে সঞ্চিত স্থিতিশক্তি। খুবই সহজ একটা টপিক এবং এই টপিকগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তো দেখো আমি একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে সরল দোলকটা এই বিন্দু থেকে ঝুলানো, এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, আর এইটা হচ্ছে ববটা। এখন এইটা হচ্ছে সরল দোলকের সাম্য অবস্থা। আমি এই সরল দোলকটাকে সাম্য অবস্থা থেকে একটা উলম্ব সরণ, এইচ পরিমাণ উলম্ব সরণ ঘটায় কোনো একটা বিন্দুতে নিয়ে গিয়ে রাখলাম। তো মনে করো যে এই বিন্দুতে নিয়ে গিয়ে আমি ববটাকে রাখলাম। তো এই যে উলম্ব সরণটা, এই উলম্ব সরণটা হচ্ছে এইচ, এই যে এতটুকু, আর এই ববের ভর এটা হচ্ছে আমাদের এম। এখন আমি যদি বলি যে কৃত কাজের মান কত, বা এই যে ববের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা বিভব শক্তি কত, তাহলে সেইটা হবে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, খুব সহজে আমরা বলতে পারি এম জি এইচ। তা আমরা এই সূত্রটা খাটাই কৃতকাজ বা ববের সঞ্চিত স্থিতিশক্তি বের করতে পারবো যদি আমাদের উলম্ব সরণ এইচ এর মানটা এবং ববের ভরটা বলে দেওয়া থাকে। তো ববের ভর আমাদের বলে দেওয়া থাকবে, উলম্ব সরণ এইচ বলে দেওয়া থাকবে, আমরা খুব সহজে এই সূত্র খাটাই বের করতে পারবো। কিন্তু সবসময় উলম্ব সরণ এইচ এর মানটা ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না, কোনো কোনো ক্ষেত্রে এইচ এর মানটা আমাদের একটু কাহিনী করে বের করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি বলে দেওয়া থাকবে? সেই ক্ষেত্রে আমাদের কৌণিক সরণ থিটার মানটা বলে দেওয়া থাকতে পারে, যে সাম্য অবস্থান থেকে কতটুকু কৌণিক সরণ ঘটানো হলো এটা বলে দেওয়া থাকতে পারে, বা সাম্য অবস্থান থেকে কতটুকু অনুভূমিক দিকে সরায়, অর্থাৎ অনুভূমিক কতটুকু দূরে নিয়ে গিয়ে আমি ববটাকে রাখছি সেটাও কিন্তু বলে দেওয়া থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইচ এর মানটা কিভাবে বের করে নিতে পারি? তো দেখো আমি এখানে একটু চিত্রটাকে আরেকবার রাখতেছি। তো এইটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, এটা আমাদের বলে দেওয়া আছে। এইটা হচ্ছে বব, ববের ভর আমরা জানি এম। তো এখান থেকে ববটাকে নিয়ে গিয়ে এই যে অনুভূমিক ভাবে একটা এক্স দূরত্ব অতিক্রম করে এখানে নিয়ে গিয়ে রাখছে, এটা হচ্ছে অনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্ব এক্স। এইটা এবার আমাদের বলে দেওয়া আছে। আমার কিন্তু উলম্ব সরণ কতটুকু এটা বলে দেওয়া নেই। তো কৃত কাজের সূত্র বা স্থিতিশক্তির সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এই এইচটা হচ্ছে উলম্ব সরণ, মানে এতটুকু, কিন্তু এটা তো বলে দেওয়া নেই।
তো এটা আমাদের বের করে নিতে হবে কার কার মাধ্যমে, কার্যকর দৈর্ঘ্য এবং অনুভূমিক দিকে কতটুকু সরানো হয়েছে এই দুইটার মাধ্যমে। খুব সহজে এটা আমরা বের করতে পারি। দেখো কার্যকর দৈর্ঘ্য এল, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই যে দূরত্বটা এটা হচ্ছে এল, এটা যদি এল হয় তাহলে এটাও কিন্তু এল। তাহলে এবার দেখো এই যে ত্রিভুজটা হয়েছে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এইখান থেকে এতটুকু এইটা হচ্ছে লম্ব। তো এইটা আমরা খুব সহজে বলতে পারি যে এটা হচ্ছে √L² - x²। তাহলে আমাদের টার্গেট ছিল এইচ বের করা, তাহলে এইচ হবে এল মাইনাস এতটুকু। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব কৃত কাজ বা স্থিতিশক্তি W = mg এইচ, এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি L - √L² - x²। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এই সূত্রটা দিয়ে এই ক্ষেত্রে কৃত কাজ বা স্থিতিশক্তির মানটা বের করতে পারবো। এইচ এর মানটা আমাদের দেওয়া না, আমাদের দেওয়া ছিল x এবং l, তো x এবং l এর মাধ্যমে আমরা এইচটাকে বের করে নিয়েছি। তুমি চাইলে আলাদা করে এইচটা বের করে নিয়ে আসে এখানেও তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি আমাদের সাম্য অবস্থা থেকে কৌণিক সরণের মানটা, এই যে থিটার মানটা, এটা যদি বলে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কৃত কাজটা বা স্থিতিশক্তিটা কিভাবে বের করতে পারি। তো এখানে আমি দেখো চিত্রটা আরেকবার একটু আঁকতেছি। এইটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এল, এটা হচ্ছে বব, তো ববটাকে আমি এখানে নিয়ে গিয়ে রাখছি, এটা হচ্ছে থিটা কোণে সরাইছি, সাম্য অবস্থান থেকে থিটা কোণে সরাইছি। তাহলে উলম্ব সরণটা কিন্তু এইটুকু, এটাই কিন্তু এইচ। তা আমাদের টার্গেট কিন্তু এইচটাই বের করা, যে W = mg এইচ। এখান থেকে এবার এইচ এর মানটা বের করব, কিন্তু দেওয়া আছে এল এবং থিটা, এইচ এর মানটা বলে দেওয়া নেই। তো এল এবং থিটার মাধ্যমে এইচটাকে বের করতে হবে। খুব সহজ বের করা যায়, যে এইটা হচ্ছে এল, এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এল, তাহলে এইটা যদি কার্যকর দৈর্ঘ্য এল হয় এটাও কিন্তু কার্যকর দৈর্ঘ্য এল। এইবার তুমি একটু খেয়াল করে দেখো, এইটা এল, এই কোণটা যদি থিটা হয়, এখন আমি যদি বলি এইখান থেকে এতটুকু দূরত্ব কত, তাহলে এটা হবে হচ্ছে এল কস থিটা, এটা হবে এল কস থিটা, এই যে এল এর উপাংশ এল কস থিটা এতটুকু। তাহলে এটা এল কস থিটা পাইলাম, টোটালটা হচ্ছে এল, আমার লাগবে হচ্ছে এইচ, তাহলে এইচ হবে এল মাইনাস এল কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে W = mg L - L cos θ। এখন তুমি এখান থেকে এল কমন নিতে পারো, তাহলে এল কমন নিলে mg L 1 - cos θ, এটা হচ্ছে সূত্র। এখন তোমার করতে হবে কি, এই তিনটা সূত্র মাথায় রাখতে হবে। এই তিনটা সূত্র মাথায় রাখলে সরল দোলকের ক্ষেত্রে তুমি যে কোনো ক্ষেত্রে তোমার যেটাই আসুক না কেন ম্যাথে, তুমি কৃত কাজের মানটা বা স্থিতিশক্তির মানটা খুব সহজে বের করে নিতে পারবা। এখন অনেকের কাছে মনে হয় যে না ভাই আমি এত সূত্র মনে রাখবো না, আমি এটাই মাথায় রাখবো, এইচ এর মানটা আমার যে ডাটা দেওয়া থাকবে সেই ডাটার উপর ভিত্তি করে বের করে নিব। ওকে, তুমি বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি পারলেই হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সূত্র মনে রাখাটা একটু মানে ভালো, কারণ হচ্ছে কি একবার একটা এমসিকিউ আসছিল এরকম যে সরল দোলকের বব সরাইতে কৃত কাজ কত, তো থিটা এবং এল এর মানটা বলে দেওয়া ছিল। তো অপশনে মনে করো এরকম ছিল যে mgl 1 - cos 2 θ, তারপরে mgl /2 1 - cos θ, তারপরে c mg sin স্কয়ার θ /2, mgl sin স্কয়ার θ /2, আর অপশন ডি 2mgl sin স্কয়ার θ /2। বলো তো এই চারটার মধ্যে কোনটা হবে সঠিক অ্যান্সার, কোনটা হবে? তুমি দেখো এই যে লাস্টেরটা দেখো, mgl 1 - cos θ, তো এখানে আমরা লিখতে পারি mgl 1 - cos θ মানে 2 sin স্কয়ার θ /2 এর সূত্রটা 1 - cos θ, তাহলে তার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার θ /2। তাহলে 2টাকে সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসলে দেখো যে 2mgl sin স্কয়ার θ /2, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এইটা। তো এই কারণে আসলে সূত্রগুলো একটু মনে রাখাটা ভালো। আর আমরা এখন ম্যাথগুলো করব যেগুলো আর কি বিগত বছরে আসছিল, যেমন রুয়েটে একটা ম্যাথ আসছিল, সেই রুয়েটের ম্যাথটা আমরা প্রথমে করি, তারপর আমি আরেকটা ম্যাথ করাচ্ছি। এই প্রবলেমটা হচ্ছে রুয়েটে আসে একটা প্রবলেম, তো প্রবলেমটা আগে আমরা একটু পড়ে বুঝি, দেন আমরা একটু সলভ করার ট্রাই করি। তো প্রবলেমটা আমাদের বলতেছে যে 1 মিটার কার্যকর দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরল দোলক যার ববের ভর হচ্ছে 300 গ্রাম। তাহলে আমাদের কি দেওয়া আছে, সরল দোলকের কার্যকর দৈর্ঘ্যের মান বলে দেওয়া আছে 1 মিটার এবং ববের ভর দেওয়া আছে 300 গ্রাম। এখন এই সরল দোলকের ববটাকে সাম্য অবস্থা থেকে 60 ডিগ্রি কোণে বিচ্যুত করে কোন একটা পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ছেড়ে দিলে কি ঘটবে? ববটা আবার সাম্য অবস্থায় চলে আসবে। তো আমাদের বলতেছে ববটার গতিশক্তি নির্ণয় করো যখন ববটা সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করবে, এবং পাশাপাশি আরো একটা কথা বলতেছে গতিশক্তি নির্ণয় করো যখন ববটা সাম্য অবস্থার সাথে 30 ডিগ্রি কোণে নত থাকবে। মানে আমাদের আসলে দুইটা গতিশক্তি বের করতে বলতেছে, দুইটা পয়েন্টের। একটা হচ্ছে ববটা যখন সাম্য অবস্থা দিয়ে অতিক্রম করবে তখন গতিশক্তি, এবং ববটা যখন সাম্য অবস্থার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে তখন ওই মুহূর্তের গতিশক্তি। তা আমরা প্রথমে সাম্য অবস্থায় গতিশক্তিটা বের করি, তারপরে সাম্য অবস্থার সাথে যখন 30 ডিগ্রি কোণ তৈরি করবে সেই পয়েন্টের গতিশক্তি কি হবে সেটা আমরা পরবর্তীতে বের করব। তো যা বলা আছে কোশ্চেনে সেই অনুযায়ী আমরা একটু চিত্রটা এঁকে নিই। এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, এর মানটা আমাদের দেওয়া আছে 1 মিটার। এই পয়েন্ট থেকে সরল দোলকটাকে ঝুলানো আছে, এটা হচ্ছে সরল দোলকের ববটা। কি করা হয়েছে, 60 ডিগ্রি কোণে বিচ্যুত করে এই পয়েন্ট থেকে সরল দোলকের ববটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সরল দোলকের ববটা এখান থেকে আস্তে আস্তে আবার সাম্য অবস্থায় চলে আসবে।
তো দেখো আমরা এই পয়েন্টের সাম্য অবস্থায় এই পয়েন্টের গতিশক্তিটা বের করতে চাই। কিভাবে বের করতে পারি? এই পয়েন্টে আগে আমরা বেগটা বের করি, তারপর আমরা তো ভর জানি, তাহলে হাফ এম বি স্কোয়ার এই সূত্রটা খাটায়ে আমরা এই পয়েন্টের গতিশক্তিটা বের করতে পারবো। কিন্তু না, এটা একটা গাদার খাটনি খাটা হবে। কেন? বেগ বের করতে হবে, তারপরে হাফ এম বি স্কোয়ার এই সূত্র খাটায় এই পয়েন্টের গতিশক্তি বের করতে হবে। এত ঝামেলার মধ্যে আমরা যাব না। আমরা খুব সহজে শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট খাটায় এই পয়েন্টের গতিশক্তিটা বের করতে পারি। দেখো, এইটা হচ্ছে প্রসঙ্গ তল বা কাঠামো। এখন এই প্রসঙ্গ তল বা কাঠামোর সাপেক্ষে এই পয়েন্টের উলম্ব উচ্চতা, এটাকে ধরলাম এটা হচ্ছে এইচ। তাহলে এই পয়েন্টে তার সমস্ত শক্তি হচ্ছে স্থিতি শক্তি, সেটা হচ্ছে mgh, কারণ তার কোনো বেগ ছিল না, সুতরাং গতিশক্তি শূন্য। তাহলে এই পয়েন্ট থেকে আমি ছেড়ে দিছি, এই পয়েন্টের সমস্ত শক্তি স্থিতি শক্তি, সেইটা আস্তে 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 রূপান্তরিত হচ্ছে এই পয়েন্টের গতিশক্তিতে। তো আমাদের যেহেতু বলছে এই পয়েন্টের গতিশক্তি বের করো, তা আমরা এই পয়েন্টের গতিশক্তি না বের করে এই পয়েন্টের স্থিতি শক্তি বের করি, ওটাই তো এই পয়েন্টের গতিশক্তি হবে। বুঝতে পারছো ব্যাপারটা? ম্যাথ কিন্তু শেষ। এখন আসো আমরা একটু লিখে টিকে করি আর কি। তো এই পয়েন্টটাকে ধরলাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে ধরলাম বি পয়েন্ট। তো এই পয়েন্টে কোনো বেগ ছিল না বলে এই পয়েন্টের গতিশক্তি এটা ছিল শূন্য, আর বিভব শক্তি ইপি এইটা হচ্ছে mgh। এবার আসো দেখো, এই পয়েন্টে এই তলের সাপেক্ষে তার কোনো উচ্চতা নেই, সুতরাং এই পয়েন্টে ইপি হবে হচ্ছে শূন্য, এবং ই কে এটা আমাদের নির্ণয় করতে বলছে, এইটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্টের সাহায্যে এটা লিখতে পারি যে এনার্জি অফ এ বি পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ এ পয়েন্ট। তো বি পয়েন্টের এনার্জি হচ্ছে গতিশক্তি ই কে, সেটাই হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ই কে, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা ইকুয়াল টু এনার্জি অফ এ পয়েন্ট, এ পয়েন্টের শক্তি হচ্ছে স্থিতি শক্তি mgh। এখন এইটা আমাদের বের করতে হবে। তো দেখো এইচ এর মানটা তো আমাদের ডাইরেক্ট দেওয়া নেই, আমি বলছিলাম এইচ এর মানটা আমাদের ডাইরেক্ট দেওয়া থাকবে না। তো এইচ এর মানটা আমরা বের করতে পারবো হচ্ছে এল এবং থিটার মাধ্যমে, আমাদের এল এবং থিটার মানটা বলে দেওয়া আছে। তাহলে আমরা দেখো এবার লিখতে পারি mgh, এইচ এর পরিবর্তে এল কমন নিয়ে 1 মাইনাস কস থিটা। তাহলে এম এর মান হচ্ছে 0.300, জি এর মান 9.8, এল এর মান কার্যকর দৈর্ঘ্যের মান হচ্ছে 1 মিটার, 1 মাইনাস কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এবার হিসাব নিকাশ করে মান বের করে ফেলবো, এই পয়েন্টের গতিশক্তির মানটা বের করে ফেলবো, এবং দেখবো যে গতিশক্তির মানটা এটা আসবে 1.47 জুল। এটা হচ্ছে গতিশক্তি, এই পয়েন্টের গতিশক্তি বের করে ফেলছে এটা। এবার আমাদের আরো একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে সাম্য অবস্থার সাথে যখন এই ববটা 30 ডিগ্রি কোণ তৈরি করে ওই পয়েন্টের গতিশক্তি। তাহলে এবার আমরা দ্বিতীয় অংশ করি। তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে সাম্য অবস্থার সাথে ববটা কত ডিগ্রি কোণ তৈরি করে থাকবে? 30 ডিগ্রি। ধরো এই কোণটাই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ববটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টে দেখো সমস্ত শক্তি কিন্তু গতিশক্তি না, তার কিন্তু এই তলের সাপেক্ষে একটা উচ্চতা আছে, যে এতটুকু উচ্চতায় আছে। তাহলে এই পয়েন্টে তার গতিশক্তিও আছে, বিভব শক্তিও আছে। আমরা চাই হচ্ছে গতিশক্তিটা বের করতে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বললাম এই পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টে তার গতিশক্তি ই কে, এইটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটা আমরা বের করতে চাই, আর ইপি এটা ইকুয়াল টু হচ্ছে mgh। এবার দেখো এই এইচটাকে আমরা বললাম h1, তাহলে এটা হবে mgh1, আর এই যে এইচটা এটাকে আমরা বললাম h2, তাহলে এটা হবে হচ্ছে mgh2। তাহলে এখন আমরা লিখি এনার্জি অফ সি পয়েন্ট ইকুয়াল টু এনার্জি অফ এ পয়েন্ট। তাহলে সি পয়েন্টের এনার্জি হচ্ছে mgh2 প্লাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এনার্জি অফ এ পয়েন্ট, এ পয়েন্টের এনার্জি হচ্ছে 0 প্লাস mgh1। তা আমাদের লাগবে হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা লাগবে যে সি পয়েন্টের গতিশক্তি কত। তাহলে হাফ এম ভি স্কোয়ার এটার মান আমরা বের করতে চাই, এটা ইকুয়াল টু হবে mg, দেখো h1 মাইনাস হচ্ছে h2, মানে এইটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে mgh1 মাইনাস হচ্ছে mgh2। এটাকে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, mg l1 মাইনাস cos থিটা 1 মাইনাস mgl1 মাইনাস cos থিটা 2। থিটা 1 হচ্ছে 60 ডিগ্রি, এই যে এটা হচ্ছে থিটা 1, আর এইটা হচ্ছে থিটা 2, থিটা 2 হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো mgl আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিলে এখানে থাকে 1 মাইনাস cos থিটা 1, তো cos থিটা 1 হচ্ছে cos 60 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা 2, তো cos থিটা 2 হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এখন হিসাব নিকাশ করে মানগুলো বসাবো, ক্যালকুলেটর চাপ দিব, দিয়ে এখান থেকে আমরা টোটাল শক্তি মানে গতিশক্তি, এই পয়েন্টের গতিশক্তি এটা আমরা বের করে ফেলবো। তো তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, সবগুলো মান বসাই, এটা আসবে 1.0760 এত জুল। তুমি একটু এবার হিসাব নিকাশ করে দেখো। তো আমরা সাম্য অবস্থার গতিশক্তিটা বের করছি, আবার এই পয়েন্টের গতিশক্তিটাও কিন্তু বের করে ফেলছি। তুমি চাইলে অনেকে দেখো বেগ বের করেও করতে পারো, মানে h1 বের করবে, তারপরে h2 বের করবে, তারপরে এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু বের করে তারপরে ওই পয়েন্টের বেগ বের করে হাফ এম ভি স্কয়ার সূত্র দিয়ে গতিশক্তি বের করতে পারে। তা আমার মনে হয় এগুলো খুব ঝামেলা, এইভাবে আমরা খুব সহজেই করতে পারছি। ঠিক আছে, ওকে। এখানে বলতেছে একটি 2 কেজি ভরের কাঠের টুকরা নগণ্য ভরের
0.1 মিটার দৈর্ঘ্যের সুতা দিয়ে ঝুলানো আছে, কোন একটা বিন্দু থেকে ঝুলানো আছে। একটি 10⁻² কেজি ভরের বুলেট অনুভূমিকভাবে এসে কাঠের টুকরাটিকে আঘাত করে এর মধ্যেই থেকে গেল, ফলে কাঠের টুকরাটির উলম্ব সরণ হয় 0.1 মিটার। বুলেটটির বেগ কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। বুলেটের বেগ কত ছিল, মানে কত বেগে এসে বুলেটটা আঘাত করছে, এই জিনিসটা আমাদের বের করতে বলতেছে। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতার একটা কম্বাইন্ড ম্যাথ। মানে এই ম্যাথটা করতে গেলে তোমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটাও খাটাইতে হবে, আবার শক্তির সংরক্ষণশীলতার সূত্রটাও তোমার খাটাইতে হবে। তো যা বলা আছে সেই অনুযায়ী আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি। এরকম কোন একটা বিন্দু থেকে 0.1 মিটার দৈর্ঘ্যের একটা নগণ্য ভরের সুতা দিয়ে একটা কাঠের টুকরা ঝুলানো ছিল। এটা হচ্ছে কাঠের টুকরাটা। এই কাঠের টুকরাটার ভর আমাদের বলে দেওয়া আছে 2 কেজি। এখন একটা বুলেট ছোড়া হয়েছে। কিভাবে ছোড়া হয়েছে? অনুভূমিক ভাবে ছোড়া হয়েছে। এটা হচ্ছে বুলেটটা। এই বুলেটের ভর আমাদের বলে দিয়েছে 10⁻² কেজি। অনুভূমিক ভাবে ছোড়া হয়েছে। তো বুলেটটা এসে এই কাঠের টুকরাকে আঘাত করে এই কাঠের টুকরাটার মধ্যেই থেকে গেল, মানে কাঠের টুকরাটা ভেদ করে বাইরে বের হয়ে যায়নি, তো কাঠের টুকরাটার মধ্যেই থেকে গেছে। এখন দেখো, যখন কাঠের টুকরাটাকে এসে বুলেটটা আঘাত করবে তখন কি কাঠের টুকরা এই পজিশনে থাকবে, এই অবস্থায় থাকবে না, সুতার সাহায্যে বাধা আছে। তাহলে যখনই এসে বুলেটটা আঘাত করবে তখন কাঠের টুকরাটা এইভাবে ঘুরে উপরের দিকে উঠে যাবে। তা আমাদের বলতেছে যখন এসে আঘাত করে, আঘাত করার ফলে এই টুকরাটার উলম্ব সরণ হয় হচ্ছে 0.1 মিটার। দেখো ভালো করে বোঝো, সুতার দৈর্ঘ্য ছিল 0.1 মিটার, উলম্ব এভাবে উলম্ব সরণ হয় 0.1 মিটার। তার মানে এই অবস্থাটা এরকম হয়ে গেছে না, এই যে কাঠের টুকরাটা এখানে চলে আসে, উলম্ব সরণ হয়েছে 1 মিটার। তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। সুতার দৈর্ঘ্যের সমানই তার উলম্ব সরণ হয়েছে। এখন আমাদের এই ক্ষেত্রে বের করতে বলতেছে বুলেটটা কত বেগে ছোড়া হয়েছিল, বুলেটের বেগ কত। ধরলাম বুলেটের বেগ ইউ, এটা আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? তুমি দেখো, প্রথমে এই অংশের কথা আমরা চিন্তা করা বাদ দিই, এই অংশের কথা চিন্তা আপাতত করব না, আপাতত এই অংশে চিন্তা করব। বুলেটটা ছোড়া হয়েছিল, কাঠের টুকরাটা স্থিরভাবে ঝুলেছিল। যখন এসে বুলেটটা আঘাত করলো তখন কাঠের টুকরাটা এবং বুলেটটা দুইটা মিলে একটা মিলিত বস্তু হয়ে গেল না। এই মিলিত বস্তু কি বেগ নিয়ে এখান থেকে গেল, সেই বেগটাকে আমরা ধরলাম ভি। মিলিত বস্তুর বেগ মানে কাঠের টুকরা আর বুলেট দুইটা একসাথে মিলে মিলিত বস্তুর বেগ, সেটাকে আমরা ধরলাম ভি। তো ধরলাম যে এই যে ভরটা, বুলেটের ভর, এটা হচ্ছে m1, এর যে ভরটা এটাকে ধরলাম m2, এটার যে বেগটা আদিবেগ। আদিবেগ মানে কি? সংঘর্ষের আগের গুলা হচ্ছে আদি আর সংঘর্ষের পরের গুলা হচ্ছে শেষ। তো এই ক্ষেত্রে সংঘর্ষটা কোথায়? এই বুলেট এসে যখন কাঠের টুকরাটাকে আঘাত করছে তখনই আসলে সংঘর্ষ হয়েছে। তাহলে সংঘর্ষের আগে বুলেটের যে বেগটা সেটা হচ্ছে u1, আর সংঘর্ষের আগে এই যে কাঠের টুকরাটা এটা কিন্তু স্থির অবস্থায় ছিল, তাহলে তার যে বেগটা সেই বেগটা হচ্ছে 0। তাহলে এবার দেখো, খেয়াল করো, দুইটা মিলে মিলিত বস্তুর ভর হচ্ছে m1 প্লাস m2 এবং মিলিত বেগটা হচ্ছে v। তাহলে আমরা ভর বেগের সংরক্ষণশীলতার সূত্রটা লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v। এখন আমাদের বের করতে হবে বুলেটের বেগ কোনটা, u1, এটা আমাদের বের করতে হবে। বের করে ফেলে। এখানে m1 এর মান দেওয়া আছে 10⁻², u1 এর মানটা আমাদের বের করতে হবে, m2 এর মান দেওয়া আছে কিন্তু u2 এর মান 0 হয়ে এই পার্টটা 0 হচ্ছে। তাহলে m1 10⁻², u2 এর মান 2 ইন্টু v, এখানে v এর মানটা বসাইতে হবে। দেখো আমাদের টার্গেট হচ্ছে u1 এর মানটা বের করা, তো আমি v এর মানটা যদি জানতাম তাহলে কিন্তু u1 এর মানটা বের করতে পারতাম। এখন আমাদের এই u1 এর মানটা বের করতে গিয়ে v এর মানটা বের করা লাগতেছে। তো v কি ছিল? এই যে বস্তুটা মানে কাঠের টুকরা সহ বুলেট, এর মিলিত বেগটা ছিল হচ্ছে v। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট, এই পয়েন্টটাকে আমি বললাম a পয়েন্ট আর এই পয়েন্টটাকে বললাম b পয়েন্ট। এই পয়েন্টে তো সে তো থেমে গেছে, তাহলে এই পয়েন্টে তার বেগ হয়ে গেছে কত? 0। তাহলে এই পয়েন্টের সমস্ত শক্তি হচ্ছে বিভব শক্তি আর এই পয়েন্টের সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি, যখন আমি এটাকে প্রসঙ্গ তল বা কাঠামো চিন্তা করব। তাহলে এই পয়েন্টের সমস্ত শক্তি গতিশক্তি সেটা হচ্ছে হাফ m। m মানে মনে করে যে টোটাল ভর, এটাকে আমি বললাম হচ্ছে m। এই m মানে হচ্ছে m1 প্লাস m2। তাহলে হাফ m v স্কয়ার ইকুয়াল টু এই পয়েন্টের স্থিতি শক্তি mgh। তো এই যে উলম্ব সরণটা, এই এইচ এর মানটা 0.1 মিটার। এই যে সুতার দৈর্ঘ্য, উলম্ব সরণ যেহেতু 0.1 মিটার হয়েছে, তাহলে সুতার দৈর্ঘ্যের মানটাই হবে হচ্ছে এইচ এর মানটা।
তো আমরা এবার এম এম দুই পাশ থেকে কেটে দিই, এখান থেকে আমরা ভি এর মান পাচ্ছি ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। তাহলে রুট ওভার 2, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 0.1। তাহলে এইখান থেকে আমরা দেখি তো যে বেগের মানটা কত আসে, 2 ইন্টু 9.1, 9.8 ইন্টু 0.1, এখান থেকে মান আসবে 1.4 মিটার পার সেকেন্ড। তো এই ভি এর মানটা আমরা এখানে বসাই 1.4। এবার এখান থেকে আমরা ইউ1 এর মানটা বের করব। তুমি দেখবা যে ইউ1 এর মানটা আসবে হচ্ছে 281.4 এত মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে বুলেটের বেগ। তো দেখো আমরা যে বুলেটের বেগটা বের করে ফেলছি। এখানে একটা কথা একটু বলে রাখি, উলম্ব সরণ যদি 0.1 মিটার না হইতো, মানে ব্যাপারটা যদি এরকম থাকতো যে এইটা হচ্ছে এই যে কাঠের টুকরাটা ঝুলানো আছে, বুলেট এসে আঘাত করছে, আঘাত করার পরে সে একটা কোণ করে, যে একটা কোণ করে এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? তো সেই ক্ষেত্রে দেখো এই যে একই ঘটনা ঘটতো, এই পয়েন্টের স্থিতিশক্তি, এই পয়েন্টের মানে গতিশক্তি হাফ এম ইউ স্কয়ার, এটা ইকুয়াল টু হইতো এই পয়েন্টের স্থিতিশক্তি এম জি এইচ। তো সেই ক্ষেত্রে আমরা এইচ এর মানটা তখন বের করতাম হচ্ছে এই যে সুতার দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া থাকতো, থেটাটা আমাদের বলে দেওয়া থাকতো, তাহলে এইচ এর পরিবর্তে আমরা লিখতাম হচ্ছে এল 1 মাইনাস কস থেটা। তাহলে এখান থেকে আমরা বেগের মান ভি এর মানটা বের করতাম। তো ম্যাথটা কিন্তু এভাবে না থাকে এভাবেও বলতে পারতে যে কোণের মানটা হচ্ছে এত, কোণের মানটা ধর বলে দিল 60 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্যটা আমাদের বলে দিল মনে করো 0.1 মিটার। তাহলে সেই ক্ষেত্রে মনে করো যে বুলেটের বেগটা কত, এটা কিন্তু নতুন একটা ম্যাথ হইতে পারে। তো এটা কিন্তু আমি দেখাই দিলাম। তো আশা করি এই টাইপের ম্যাথ আসলে এখন আমরা পারবো। ওকে, এই প্রবলেমটা বেশ সুন্দর একটা প্রবলেম। প্রবলেমটা আমাদের বলতেছে যে এইটা হচ্ছে টারজান, টারজানের ভর দেওয়া আছে 80 কেজি, আর এটা হচ্ছে জেনি, জেনির ভর দেওয়া আছে 40 কেজি। আর এইটা হচ্ছে একটা গাছ, বিশাল বড় একটা গাছ। তো সেই গাছের একটা ডাল এখানে এসে পড়ছে। তো সেই ডালের এখান থেকে এই টারজান 10 মিটার দৈর্ঘ্যের একটা দড়ি বাঁধছে। এই দড়িটা তুমি এরকম চিন্তা করো যে গাছের লতা পাতার যে দড়ি হয় ওরকম একটা দড়ি। এখন টারজানের টার্গেট কি? টারজান চাইতেছে জেনিকে উদ্ধার করে, মানে এখান থেকে পিক আপ করে নিয়ে গিয়ে এই বিন্দুতে পৌঁছাবে। তো এই যে দড়ি, এই দড়ি ধরে সেইভাবে লাফ দিয়ে পড়ছে, লাফ দিয়ে পড়ে জেনিকে উদ্ধার করে নিয়ে গিয়ে এই বিন্দুতে পৌঁছাবে, মানে এই দড়ির সাহায্যে, মানে এরকম এই যে সরল দোলকের মতো হয়ে গিয়ে তারপরে এই বিন্দুতে পৌঁছাবে। এখন কথা হচ্ছে কি, টারজান কিন্তু এখানে গিয়ে থামবে না, এখানে গিয়ে সে থামবে না, সে লাফ দিয়ে পড়ে জেনিকে উদ্ধার করে নিয়ে গিয়ে এই বিন্দুতে পৌঁছাবে, এটা তার টার্গেট। এখন প্রশ্নটা হচ্ছে সেই বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন, যে টারজান জেনিকে উদ্ধার করে নিয়ে গিয়ে এই বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। তো এটা হচ্ছে মেইন প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা কয়েকটা আনুষঙ্গিক প্রশ্নে ভাগ করতে পারি। কেমন? যে টারজান এখান থেকে যখন লাফ দিয়ে পড়বে তখন এই জেনির কাছে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে তার বেগটা কত হবে, এইটা আমরা বের করতে পারি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরে জেনিকে যখন উদ্ধার করবে, মানে পিক করবে, পিক করার পরে তার বেগটা কত হবে, এই বেগটা আমরা বের করতে পারি। তাহলে আমাদের দেখো যে দুইটা বেগ চাইছে, একটা হচ্ছে টারজান এইখানে গিয়ে পৌঁছানোর, মানে জেনির কাছে পৌঁছানোর ঠিক মুহূর্তে তার বেগ কত, আর তারপর জেনিকে যখন পিক করবে, পিক আপ করার পরে তার বেগটা কত। তাহলে দুইটা বেগ চাইছে। এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে এই বিন্দুতে পৌঁছাইতে পারবে কিনা। তাহলে দেখো এইখানে গিয়ে যখন সে পৌঁছাইছে ধরলাম, তখন তার বেগটা হচ্ছে ভি। আগে আমরা এই বেগটা বের করি। তো আমরা এই বেগটা কিভাবে বের করতে পারি? শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট দিয়ে খুব সহজে বের করতে পারি। এই পয়েন্টে তার তো কোনো বেগ ছিল না, তাহলে এই পয়েন্টে টারজানের মোট যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে বিভব শক্তি mgh। এইটা 10 মিটার, তাহলে এইটা হচ্ছে 10 মিটার, তাহলে এই যে উচ্চতাটা এটাও কিন্তু 10 মিটার, এটা বলার অপেক্ষা রাখে না। এই বিভব শক্তিটা এই পয়েন্টে তার গতিশক্তিতে রূপান্তরিত হবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। দেখো এই তলের সাপেক্ষে এই পয়েন্টে তার কোনো উচ্চতা নেই, সুতরাং বিভব শক্তি হচ্ছে 0, সমস্ত শক্তি গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতার সাহায্যে লিখতে পারি mgh এইটা ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই ভরটা কার? টারজানের ভর। তাহলে এম দুই পাশ থেকে কিন্তু কাটাকাটি। তাহলে এখান থেকে আমরা এই মুহূর্তে পৌঁছানোর মুহূর্তে তার বেগ ভি বের করতে পারবো, রুট ওভার 2gh। 2g এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 10, হিসাব করলে এখান থেকে বেগের মান আসবে 14 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার বেগ। তাহলে যখন সেখানে গিয়ে পৌঁছাইছে তখন তার বেগ হচ্ছে এটা। এটা গেল শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্ট পার্টটা। এইবার আসো ভর বেগের সংরক্ষণশীলতা। এবার একটা সংঘর্ষ হবে। কোথায় সংঘর্ষ? ওই যখন ওই যে জেনির কাছে যাবে, জেনিকে পৌঁছাবে, যখন জেনিকে পিক করবে তখনই হচ্ছে সংঘর্ষ। তাহলে সংঘর্ষের আগে টারজানের ভরবেগ, জেনির ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরে দুইটা মিলিত বস্তু, এই যে দুইটা পিক করছে, মানে টারজান জেনিকে পিক করছে, ধরে ফেলছে, তাহলে ধরার পরে দুইটা মিলিত বস্তু হয়ে গেছে। তাহলে মিলিত বস্তু হয়ে m1 প্লাস m2, আর মিলিত বেগটা হচ্ছে ধরো v। এটা আমাদের বের করতে হবে এবার। তো এইটা আমরা কিভাবে বের করতে পারি? শক্তির সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা কনসেপ্ট দিয়ে বের করতে পারি। মনে করো টারজানের ভরটাকে আমরা বললাম m1, আর টারজান এখানে পৌঁছাইছে যে বেগ নিয়ে, সেই বেগটাকে আমরা বললাম এটা হচ্ছে u1। আর জেনির দেখো কোনো বেগ ছিল না, তাহলে u2 এটা হচ্ছে 0, আর এই যে 40 কেজি এটা হচ্ছে m2 তার ভরটা। তাহলে আমরা দেখো এবার লিখতে পারি
m1u1 টারজানের ভর টারজানের আদিবেগ প্লাস m2u2 জেনির ভর জেনির আদিবেগ ইকুয়াল টু দুইটা এবার মিলিত বস্তু হয়ে গেছে m1 প্লাস m2 ইনটু হচ্ছে বেগ v। মান বসাই, m1 এর মান 80, u1 এর মানই হচ্ছে এটা 14, এটাই তো আমরা বের করছি 14 প্লাস u2 সেটা স্থির অবস্থায় ছিল, তাহলে এই পার্টটা হচ্ছে 0, তাহলে 80 প্লাস 40 ইনটু হচ্ছে মিলিত বেগ v। তাহলে এইখান থেকে আমরা এই যে মিলিত বেগ ভিটা বের করব, দেখি আমরা একটু বের করে দেখি এটা কত আসে। 80 গুণ 14 ভাগ হচ্ছে 80 যোগ 40, তো এখান থেকে মানটা আসবে হচ্ছে 9.33, বেগের মানটা হবে 9.33 এত মিটার পার সেকেন্ড। এখন এই বেগ নিয়ে সে দেখি কত উচ্চতায় পৌঁছায়। তাহলে দেখো এইখানে এই যে মিলিত ভর হচ্ছে m1 প্লাস m2 এবং বেগ হচ্ছে v, তাহলে এইখানে তার শক্তি, এই পয়েন্টে তার শক্তি ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, যেহেতু এটাকে আমরা এই পয়েন্ট বলছি, এই পয়েন্টটাকে বললাম বি পয়েন্ট, তাহলে বি পয়েন্টের শক্তি ইকুয়াল টু হচ্ছে এ পয়েন্টে কোনো একটা পয়েন্টের শক্তি। তাহলে আমরা দেখবো কত উচ্চতায় পৌঁছায়, ধরলাম এই উচ্চতায় পৌঁছাবে, দেখি এইচ এর মানটা কত হয়। তাহলে এ পয়েন্টের শক্তি আর বি পয়েন্টের শক্তি সমান, তাহলে এ পয়েন্ট এখানে যখন পৌঁছাবে তখন তার বেগটা হচ্ছে 0, দেখি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছায়। তাহলে বেগটা যদি 0 হয় গতিশক্তি হবে 0, সমস্ত শক্তি বিভব শক্তি সেটা হচ্ছে mgh ইকুয়াল টু বি পয়েন্টের এনার্জি, বি পয়েন্টের সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি, তাহলে হাফ mv স্কয়ার। এই m এর মধ্যে কিন্তু দুইটার যোগফল m1 প্লাস m2 দুইটাই কিন্তু আছে, তাহলে m কাটাকাটি, এবার আমাদের বের করতে হবে h এর মান, তাহলে h হবে হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে g। তাহলে v এর মান কত আমরা পাইছি 9.33 তার বর্গ ডিভাইডেড বাই 2, g এর মান 9.8, তাহলে এটার বর্গ ভাগ 2 গুণ 9.8। তো এখান থেকে আমরা হিসাব নিকাশ করে এই যে মানটা পাবো, এই মানটা হচ্ছে 4.44 মিটার। তার মানে সে সর্বোচ্চ 4.44 মিটার উচ্চতায় গিয়ে পৌঁছাইতে পারবে জেনিকে নিয়ে গিয়ে। তো এই উচ্চতাটা কত 8 মিটার, পৌঁছাইতে পারবে? উত্তর হচ্ছে না, সে এখানে পৌঁছাইতে পারবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, খুবই মানে কনসেপচুয়াল একটা ম্যাথ, এর মধ্যে ভরবেগের সংরক্ষণশীলতা আছে, তারপরে শক্তির সংরক্ষণশীলতা আছে। তো আশা করি বুঝতে পারছো, এবং এই টাইপের ম্যাথ আসলে তো তোমরা পারবা আশা করি। এখানে একটা মসৃণ তল দেওয়া আছে, এই মসৃণ তলের উপর দিয়ে দুইটা বস্তু চলতেছে। মসৃণ তল মানে কোনো ঘর্ষণ নাই, মসৃণ তল মানে ফ্রিকশনলেস একটা তল। তো এর উপরে দুইটা বস্তু, এখানে একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, এই বস্তুটা চলতেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এর সামনে এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে 3 কেজি, এই বস্তুটা চলতেছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এখন এই বস্তুর সাথে এখানে একটা স্প্রিং যুক্ত করা আছে এই বস্তুটার সাথে। এখন আমাদের বলতেছে কি, যেহেতু দেখো স্বাভাবিক এই বস্তুটার বেগ বেশি, এই বস্তুটার বেগ কম, এবং তারা একই সরলরৈখিক পথে চলতেছে, তো এই বস্তুটা কিছুক্ষণ পর গিয়ে কিন্তু এই বস্তুটাকে ধাক্কা দিবে, এবং আমাদের বলতেছে ধাক্কার পরে দুইটা মিলে একটা মিলিত বস্তু হয়ে যায়, দুইটা বস্তু মিলে একটা মিলিত বস্তু হয়ে যায়, সংঘর্ষের পরে একটা মিলিত বস্তু হয়ে যায়। এবং অন্য কোনো ভাবে যদি শক্তির ক্ষয় না হয় তাহলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমি একটু লিখে দিই যে এই দ্বিতীয় বস্তুটা, এটাকে দ্বিতীয় বস্তু বললাম, এটাকে প্রথম বস্তু বললাম। দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর সাথে মিলে গেলে এবং অন্য কোনোভাবে শক্তির অপচয় না হলে স্প্রিংটির সংকোচন বের করো, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্টও আসবে, আবার ভরবেগের সংরক্ষণশীলতা আসবে। ওই যে সংঘর্ষ হচ্ছে, এটা গিয়ে ওইটাকে ধাক্কা দিচ্ছে, তাহলে ধাক্কার আগে হচ্ছে আদি ভরবেগ এবং ধাক্কার পরে হচ্ছে শেষ ভরবেগ। তো ধাক্কার পরে কি ঘটনা ঘটবে, দুইটা মিলে একটা মিলিত বস্তু হয়ে যাবে, এবং এই মাঝখানে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা একটু এরকম সংকুচিত হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় বস্তুটা আর এইটা হচ্ছে প্রথম বস্তুটা। তাহলে মিলিত বস্তু হয়ে তার যে বেগটা, মিলিত বেগটা, সেই বেগটাকে আমরা ধরলাম ভি। আর এর যে টোটাল ভর m1 প্লাস m2। এখানে একটা কথা আমি অবশ্যই মেনশন করে দেওয়া উচিত, সেটা হচ্ছে স্প্রিংটার ভর না, স্প্রিংটার হচ্ছে নগণ্য ভর, এবং স্প্রিং কনস্ট্যান্টের মান দেওয়া আছে 10 নিউটন পার মিটার, এটা আমাদের বলে দেওয়া আছে। স্প্রিংটার কিন্তু কোনো ভর চিন্তা করবে না আপাতত, যে স্প্রিংটার কোনো ভর নাই, নগণ্য ভরের একটা স্প্রিং। তাহলে মিলিত বস্তুর ভর হচ্ছে m1 প্লাস m2, মিলিত বেগ হচ্ছে v। তাহলে দেখো এইটা হচ্ছে u1, এইটা হচ্ছে m1, এইটা হচ্ছে u2, এইটা হচ্ছে m2। তাহলে আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 m2 ইন্টু হচ্ছে v। মানগুলো বসাই দিই আমরা। m1 এর মান বসালাম, এটা হচ্ছে 5 কেজি,
U1 এর মান বসালাম, এটা হচ্ছে 10। M2 এর মান বসালাম, এটা হচ্ছে 3 কেজি। U2 এর মান হচ্ছে 5। M1 প্লাস M2, 5 যোগ হচ্ছে 3 আর V, এখান থেকে আমরা মিলিত বেগ V এর মানটা বের করতে পারবো। এই মিলিত বেগ V এর মানটা আসবে হচ্ছে 50 15 ভাগ হচ্ছে 8, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 8.125। V এর মান 8.125 এত মিটার পার সেকেন্ড, এইটা হচ্ছে মিলিত বেগ V। এখন আমাদের কিন্তু এটা মিলিত বেগ V বের করতে বলা না, আমাদের বের করতে বলছে স্প্রিংটার সংকোচনের পরিমাণ কত। তো ধরলাম স্প্রিংটার সংকোচন হইলো হচ্ছে x পরিমাণ। এইটা আমরা ভরবেগের সংরক্ষণশীলতা খাটালাম। এবার আসো শক্তির সংরক্ষণশীলতা। আমি বলছিলাম শক্তি অন্য কোনো ভাবে অপচয় হয়নি, তাহলে যদি অপচয় না হয় তাহলে শক্তি সংরক্ষণশীল থাকবে। তাহলে এর শক্তি কত ছিল, এর এই যে ভর দেওয়া আছে বেগ দেওয়া আছে, তাহলে এর যে শক্তিটা আদি যে শক্তিটা সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, মানে m1u1 স্কোয়ার প্লাস হাফ এম ইউ2 স্কোয়ার, m2 u2 স্কোয়ার, এটা ইকুয়াল টু মিলিত যে শক্তিটা সেটা হচ্ছে হাফ m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v স্কোয়ার। এটা আমরা লিখলাম। কিন্তু দেখো স্প্রিং এরও কিন্তু একটা শক্তি আছে, স্প্রিংটাও কিন্তু একটু সংকোচন হয়ে গেছে, তাহলে স্প্রিং এর সংকোচনের জন্য এর মধ্যে কিন্তু একটা বিভব শক্তি জমা হবে। তাহলে সংঘর্ষের আগে শক্তি হচ্ছে এটা, এবং সংঘর্ষের পরে এতটুকু তো গতি শক্তি, আর স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। দেখো আর সবকিছু মান আমরা জানি, তাহলে আমরা একটু বসাই। হাফ m1 এর মান হচ্ছে 5, u1 এর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস হাফ m2 এর মান 3, u2 এর মান হচ্ছে 5 স্কোয়ার, হাফ m1 প্লাস m2 5 প্লাস 3 v স্কোয়ার, v এর মানটা আমরা পাইছি 8.125 এর বর্গ প্লাস হাফ কে, কে এর মান হচ্ছে 10 x স্কোয়ার। তো এখান থেকে দেখো সবকিছু জানি আমরা, x এর মানটা হিসাব নিকাশ করে খুব সহজভাবে বের করে ফেলতে পারবো যে x এর মান হবে এত মিটার, যে কতটুকু সংকোচন হবে এতটুকু সংকোচন হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? খুব সহজ একটা জিনিস। ওকে, এই প্রবলেমটা হচ্ছে প্রাসের একটা প্রবলেম। এরকম একটা উচ্চতা থেকে একটা প্রাসকে নিক্ষেপ করা হয়েছে 25 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 25 মিটার পার সেকেন্ড বেগে। আর এই যে ভবনের উচ্চতাটা এটা আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 100 মিটার। এখন আমাদের বের করতে বলতেছে যখন এই বস্তুটা, নিক্ষিপ্ত বস্তুটা এই ভবনের উচ্চতার অর্ধেক উচ্চতায় পৌঁছাবে সেই পয়েন্টে তার বেগটা কত হবে। ভবনের উচ্চতা কত? 100 মিটার, তাহলে তার অর্ধেক উচ্চতা এটা হচ্ছে 50 মিটার। মনে করো এই পয়েন্টটা, তাহলে এটাকে যদি এইচ ধরি তো এতটুকুকে আমরা বলতে পারি এটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2। তো যখন বস্তুটা এখানে পৌঁছাবে তখন তার বেগ v এটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলতেছে। আমাদের কিন্তু প্রাসের নিক্ষেপ কোণটা কত এটা বলে দেওয়া নেই। তো আমরা কিভাবে বের করতে পারি? আমরা প্রাসের সূত্র খাটায় কিন্তু করতে পারি, করা যাবে, কিন্তু প্রাসের সূত্র খাটায় করা অনেক ঝামেলা। সময় বের করা লাগবে, vx বের করা লাগবে, vy বের করা লাগবে, তারপরে তার লব্ধি v বের করতে হবে, অনেক ঝামেলা। তো এই ঝামেলায় আপাতত আমরা যাইতে চাচ্ছি না। আমরা খুব সহজে যখন দেখবা বেগের কথা বলে দেওয়া থাকবে তখন তুমি একটু চিন্তা করবা শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট দিয়ে কোনোভাবে করা যায় কিনা। যেমন দেখো এই ম্যাথের ক্ষেত্রে এই পয়েন্টটাকে আমরা বললাম এই পয়েন্ট, আর এই পয়েন্টটাকে আমরা বললাম বি পয়েন্ট। আমি তোমাদের প্রাসের শক্তির সংরক্ষণশীলতার একটা ম্যাথ কিন্তু প্রাসের অধ্যায় যখন করাই তখনও করাইছিলাম। তো আমরা লিখতে পারি এনার্জি অফ এ পয়েন্ট মানে শক্তির সংরক্ষণশীলতা ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট। তো এই পয়েন্টে তার শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, তার কিন্তু বেগ আছে, তাহলে তার একটা গতিশক্তি আছে। তো গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এবং এই পয়েন্টে ভূমি থেকে সে 100 মিটার উচ্চতায় আছে। তাহলে ভূমি এটাকে যদি আমরা প্রসঙ্গ তল বা কাঠামো চিন্তা করি তার সাপেক্ষে একটা বিভব শক্তি আছে, সেইটা হচ্ছে mgh। তাহলে এই পয়েন্টের শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এবার আসো এই পয়েন্টে, এই পয়েন্টে তার কিন্তু গতিশক্তি আছে বিভব শক্তি আছে, কারণ তার একটা বেগ আছে। তাহলে বেগের জন্য তার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর ভূমি থেকে h ডিভাইডেড বাই 2 উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তি হচ্ছে mg h ডিভাইডেড বাই 2। তাহলে এবার আমরা লিখে ফেলি এনার্জি অফ এ পয়েন্ট হাফ এম ইউ স্কোয়ার প্লাস mg h, এটা ইকুয়াল টু এনার্জি অফ বি পয়েন্ট হাফ এম ভি স্কোয়ার প্লাস mg h ডিভাইডেড বাই 2। তাহলে এম 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 কাটাকাটি, ঠিক আছে। এবার আমরা সব মানগুলো বসাই দিই, মানগুলো বসাই দিলে হয়ে যাবে। তুমি দেখো এখানে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখানে জি এইচ আছে আর এখানে জি এইচ ডিভাইডেড বাই 2 আছে। তো এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে এখানে হয় জি এইচ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে 2 2 2 বাদ দাও, আমাদের এই বেগের মান ভি বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি এইচ। এখন মান বসে দাও, ইউ এর মান হচ্ছে 25 এর বর্গ, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 100 মিটার। তাহলে এখান থেকে দেখো আমরা বেগের মানটা কিন্তু খুব সহজে বের করে নিয়ে আসতে পারলাম শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট খাটায়। এই যে শক্তির সংরক্ষণশীলতা কনসেপ্ট, এটা যে কত জায়গায় তোমাকে
অনেক বড় বড় জটিল সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে, তুমি চিন্তাও করতে পারবে না। সবসময় শক্তি সংরক্ষণশীলতা কনসেপ্টটা মাথায় রাখবা এবং চেষ্টা করবা কোনো জায়গায় এটা আসলে খাটানো যায় কিনা, সবসময় ওত পেতে থাকতে হবে আর কি, ঠিক আছে? ওকে, একটি পাম্প প্রতি মিনিটে 1200 গ্যালন পানি 6 ফিট উঁচুতে নিয়ে 32 ফিট পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত এটা আমাদের বের করতে বলছে। অশ্ব ক্ষমতা নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, এবং দেখবা এই টাইপের ম্যাথগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে অনেক আসছে। তো আমি একটু চিত্র আঁকি। মনে করো এইটা হচ্ছে একটা জলাশয়, এই জলাশয় থেকে পানি তুলতে হবে। তো পানি তুলে কতটুকু উচ্চতায় আমি নিব? 6 ফিট উচ্চতায় নিব। এই উচ্চতাটা হচ্ছে 6 ফিট, এটা এইচ, এটা হচ্ছে 6 ফিট। নেওয়ার পরে আমি আবার এই পানিকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করতেছি এই পাম্পের সাহায্যে। কত বেগ দিয়ে নিক্ষেপ করতেছি? 32 ফিট পার সেকেন্ড বেগ দিয়ে নিক্ষেপ করতেছি। এটা হচ্ছে পানির নিক্ষেপ বেগটা। তাহলে দেখো পাম্প আসলে দুইটা কাজ করতেছে। একটা হচ্ছে পানিকে এই জলাশয় থেকে টেনে 6 ফিট উচ্চতায় তুলতেছে, তারপরে আবার পানিকে একটা বেগ বা গতিশক্তি দিয়ে নিক্ষেপ করতেছে। তাহলে পাম্পের কাজ হচ্ছে দুই ধাপে, একটা হচ্ছে পানি টেনে তুলতে কাজ, আর একটা হচ্ছে পানিকে গতিশক্তি দিতে কাজ। এখন আমাদের পাম্পের ক্ষমতাটা বের করতে বসে, তো পাম্পের ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখন ডাব্লিউ এটা হচ্ছে কৃতকাজ। এখন আমরা এই কৃতকাজের মানটা বের করবো। তাহলে কৃতকাজের মানটাকে আমরা দুইটা ভাগে বের করতে পারি, একটা হচ্ছে পানি টেনে তুলতে কৃতকাজ, আর একটা হচ্ছে পানিকে গতিশক্তি দিতে কৃতকাজ। তো পানি টেনে তুলতে যে কৃতকাজটা সেইটা হচ্ছে mgh, আর তারপরে পানিকে গতিশক্তি দিতে যে কৃতকাজটা সেইটা হচ্ছে ½ m/v² ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন এবার আমার এখানে মান বসাইতে হবে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা 9 10-এও করছো। এম এর মান বসাবো। এম হচ্ছে পানির ভর। তো দেখো আমাদের পানির ভর বলে দেওয়া আছে 1200 গ্যালন। এখন এই গ্যালনকে কনভার্ট করে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে এম 1200 গ্যালন, এটাতে আমরা কনভার্ট করতে পারি, মানে কেজিতে আনতে পারি হচ্ছে এর সাথে 10 গুণ দিবা, তারপর হচ্ছে 0.4536 গুণ দিয়ে এখান থেকে তুমি একক কনভার্ট করে নিয়ে আসতে পারবা। একক কনভার্ট করে দেখবা এটা আসবে হচ্ছে 5443 এত কেজি। এটা হচ্ছে পানির ভর। এবং উচ্চতাটা মানে কত ফিট উঁচুতে আমি টেনে তুলতেছি সেই উচ্চতাটা দেওয়া আছে 6 ফিট। তো এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। তো এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি 6 গুণ 0.3048। এখান থেকে আমরা দেখবো 1.84 মিটার আসবে। এটা হচ্ছে পানি কতটুকু উচ্চতায় নিলাম। আর কত বেগ দিয়ে নিক্ষেপ করতেছে? এটা আছে 32 ফিট পার সেকেন্ড। এটা মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, মানে এসে এককে কনভার্ট করলাম। তোমরা চাইলে দেখবা ক্যালকুলেটরের পেছনে যে কভারে ওখানে একক কনভার্ট করা যায়, ওই নিয়মটা মাথায় রেখেও কিন্তু তুমি এই এককটা কনভার্ট করতে পারো। তো এখন আমরা মান বসাই দিই। এম এর মান এটা হচ্ছে 5443 গুণ জি 9.8, এইচ এর মানটা হচ্ছে 1.84 প্লাস ½ m 5443 v² 9.8 তার বর্গ ডিভাইডেড বাই হচ্ছে টি এর মান হচ্ছে 1 মিনিট বলছে, তাহলে 60 × 60। তাহলে এখান থেকে আমরা 60, তাহলে এখান থেকে আমরা ক্ষমতাটা বের করব। ক্ষমতা এত ওয়াট, একে তুমি 746 দিয়ে ভাগ দিবা, সেখান থেকে দেখবা এত মানে হর্স পাওয়ার, এই অশ্ব ক্ষমতাতে চলে আসবে। তো এটা হচ্ছে পাম্পের ক্ষমতা। আমরা খুব সহজে কিন্তু এভাবে বের করতে পারি। এখানে একটা কথা বলে রাখি, দেখো এই ম্যাথটা কিন্তু এরকমও দিতে পারতো। মনে করো প্রথমে আমি এই যে একটা কুয়া, এই কুয়া থেকে পানি টেনে তুলতেছি, পানি টেনে এই উচ্চতায় তুলতেছি এই পাম্পের সাহায্যে, তারপরে আমি আবার বেগ দিয়ে নিক্ষেপ করতেছি। তাহলে সেক্ষেত্রে কি হইতো? প্রথমে কুয়া খালি করতে কৃতকাজ, সেক্ষেত্রে 3 ধাপে। কুয়া থেকে পানি টেনে তুলতে কৃতকাজ, তারপরে পানিকে আমি এই উচ্চতায় নিয়ে যাইতে কৃতকাজ, তারপরে পানিকে একটা গতিশক্তি দিতে কৃতকাজ। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলতাম ক্ষমতা কত, তাহলে পি ইকুয়াল টু হইতো ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এই ডাব্লিউ হইতো 3 ধাপে। দেখো একটা হচ্ছে কুয়া থেকে সমস্ত পানি টেনে তুলতে কৃতকাজ, মানে কুয়া খালি করতে কৃতকাজ, তাহলে সেইটা হয়তো mg সম্পূর্ণ পানি, মানে পরিপূর্ণ কুয়া যদি আমি সম্পূর্ণ খালি করি তাহলে mgh ডিভাইডেড বাই 2। তারপরে আমি এই পানিটাকে টেনে এই উচ্চতায় নিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কৃতকাজ mgh, তারপরে আবার গতিশক্তি দিচ্ছি, সেই ক্ষেত্রে কৃতকাজ ½ m/v² ডিভাইডেড বাই টাইম টি। আমার মনে করো সময় দেওয়া থাকতো, এখানে মনে করো যে ট্যাঙ্কির ব্যাস কত বা উচ্চতা কত এটা বলে দেওয়া থাকতো, তাহলে আমি পানির ভরটা কিন্তু বের করে নিতে পারতাম। তারপরে জি এর মান, এইচ এর মান সবকিছু যদি বলে দেওয়া থাকতো, আমরা যদি জানতাম, তাহলে এখান থেকে কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা ক্ষমতাটা বের করতে পারতাম যে পাম্পের ক্ষমতাটা কত। তো এই টাইপের ম্যাথগুলোও কিন্তু হইতে পারে, মানে নর্মালি তুমি দেখবা কোশ্চেন ব্যাংকে এই টাইপের ম্যাথ আসছে, তো এই ম্যাথগুলোর সাথে কিন্তু এরকম ভাবে যোগ করে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পারতে হবে। ওকে, এই প্রবলেমটা আমাদের বলতেছে একজন বালক ও একজন লোক,
একজন লোক একত্রে দৌড়াচ্ছে, একজন বালক আর একজন লোক একত্রে দৌড়াচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে তোমাদের শাহজাহান তপন স্যারের বইয়ের খুব পপুলার একটা ম্যাথ, এবং এটা আসে কিন্তু। আমাদের বলতেছে যে বালকের ভর লোকের ভরের অর্ধেক, লোকের ভরের অর্ধেক, লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক, বালকের গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে উভয়ের গতিশক্তি সমান হয়, গতিশক্তি সমান হয়। তারা কত বেগে দৌড়াচ্ছিল, কত বেগে দৌড়াচ্ছিল এই জিনিসটা আমাদের বের করতে বলছে, যে দুইজনের বেগ কত ছিল। তাহলে আমরা একটা চিত্র আঁকি। এইটা হচ্ছে বালক আর এইটা হচ্ছে লোক। এখন আমাদের বলতেছে বালকের ভর লোকের ভরের অর্ধেক। ধরো লোকটার ভর হচ্ছে m, তাহলে বালকের ভরটা হবে m ডিভাইডেড বাই 2। এই যে বালকটার বেগ, তার বেগ ধরো v1, লোকটার বেগ এটা ধরো v2। লোকটার গতিশক্তিকে আমরা বললাম k2 আর বালকটার গতিশক্তি এটাকে আমরা বললাম k1। এখন আমাদের কি বলতেছে, লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। তাহলে লোকের গতিশক্তি কত, k2, এইটা হবে হচ্ছে k1 এর অর্ধেক। তাহলে আমরা বলতে পারি 2k2 ইকুয়াল টু হচ্ছে k1। তাহলে 2k2 কার গতিশক্তি, লোকের গতিশক্তি। তাহলে হাফ m v স্কয়ার v2 স্কয়ার ইকুয়াল টু k1 কার গতিশক্তি, বালকের। তাহলে বালকের গতিশক্তি হচ্ছে হাফ বালকের ভর হচ্ছে m ডিভাইডেড বাই 2, বালকের বেগ হচ্ছে v1 এর স্কয়ার। তাহলে দেখো যে হাফ দুই পাশ থেকে কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 এই 2 এর সাথে গুণ হয়ে এখানে হচ্ছে 4, m কাটাকাটি যাচ্ছে, তাহলে 4v2 স্কয়ার এইটা ইকুয়াল টু হচ্ছে v1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে v1 এইটা ইকুয়াল টু হচ্ছে 2v2। এটা হচ্ছে v1 আর v2 এর সম্পর্ক আমি পাইলাম। এবার আমাদের বলতেছে যে লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে দুইটা গতিশক্তি সমান হয়ে যায়। তাহলে লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে তার বেগ হয় হচ্ছে v2 প্লাস 1। তাহলে তখন দেখো লোকের গতিশক্তি হবে হাফ m v2 প্লাস 1 এর স্কয়ার। এটা হচ্ছে লোকের গতিশক্তি হবে তার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে। তাহলে দুইজনের গতিশক্তি তখন সমান হয়ে যায়। বালকের গতিশক্তি কত, তাহলে বালকের গতিশক্তি হচ্ছে হাফ m ডিভাইডেড বাই 2, বালকের ভর m ডিভাইডেড বাই 2 এবং তার বেগটা হচ্ছে v1 স্কয়ার। লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে দুইটা গতিশক্তি সমান হয়ে যায়। তাহলে এবার দেখো m কাটাকাটি যাচ্ছে, এইখানে আমরা পাচ্ছি যে হাফও কেটে দাও, তাহলে এখানে আমরা পাচ্ছি 2v2 প্লাস 1 স্কয়ার v1 স্কয়ার। এখন এইখান থেকে দেখো যে v1 স্কয়ারের মান আমরা পাইছিলাম যে 4v2 স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এই যে v1 স্কয়ারের মানটা নিয়ে এখানে বসাই দিই, তাহলে আমরা পাবো 2v2 প্লাস 1 এর স্কয়ার, v1 স্কয়ার মানে হচ্ছে 4v2 স্কয়ার। এবার দেখো আমাদের লাগবে এখান থেকে হচ্ছে v2 এর মান, কারণ এখানে একটাই মাত্র আননোন কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে v2। তাহলে v2 প্লাস 1 এর স্কয়ার 4/2 মানে 2v2 এর বর্গ। তাহলে v2 প্লাস 1 এটা ইকুয়াল হবে √2v2। তাহলে এখান থেকে আমরা একবার একটু ক্যালকুলেটর চাপ দিয়ে v2 এর মানটা বের করি। তাহলে v2 এর মানটা হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 মাইনাস 1। তো এই মানটা আসবে হচ্ছে 2.41। তাহলে অতএব v2 এর মান এটা আমরা পাবো 2.41 এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে লোকটার বেগ। এবার বালকের বেগ v1টা বের করবো। তাহলে অতএব এখানে দেখো যে v1 এটা ইকুয়াল টু 2v2, তাহলে 2 ইন্টু 2.41 গুণ 2, তাহলে এখান থেকে আমরা পাবো 4.82 এত মিটার পার সেকেন্ড। তো এই বেগটা হচ্ছে বালকটার বেগ। তাহলে বালক এত বেগে দৌড়াচ্ছিল এবং লোকটা এত বেগে দৌড়াচ্ছিল, এই যে বের হয়ে গেল, খুব সহজ জিনিস। একজন লোক গাছে একটি আম লক্ষ্য করে পাথর ছোড়ে, আম লক্ষ্য করে পাথর ছোড়ে, মানে রাজশাহীর মানুষ গাছে দেখছে আম, লক্ষ্য করে পাথর ছুড়ে দিছে। তো পাথরটি যখন আম পর্যন্ত পৌঁছায় তখন
পাথরের বেগ, এটা আমাদের বলে দিচ্ছে, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। পূর্বের মানে আগের তুলনায়, পূর্বের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করলে, লোকটি যদি পূর্বের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করে, অর্ধেক শক্তি ব্যয় করলে পাথরটি কেবলমাত্র আম পর্যন্ত পৌঁছায়। আম পর্যন্ত পৌঁছায়। আমটি কত উচ্চতায় ছিল? আমটি কত উচ্চতায় ছিল এইটা আমাদের নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে ভূমি, আর এই মনে করো যে গাছে আম ঝুলতেছে, এখানে হচ্ছে আমটা আছে। কি আঁকলাম এটা? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আম। এখন লোকটা এখান থেকে পাথর ছুড়ে দিছে, এই যে উপরের দিকে ছুড়ে দিছে। তো পাথরটা প্রথম ক্ষেত্রে যখন এখানে পৌঁছাইছে তখন কিন্তু তার একটা বেগ ছিল, সেই বেগের মানটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে এই পয়েন্টে পাথরের যে শক্তিটা, সেই শক্তিটা E1, এইটা হচ্ছে দেখো এই উচ্চতায়, অর্থাৎ আম যে উচ্চতায় ছিল এই উচ্চতায় পাথরের বিভব শক্তি এবং পাথরের একটা বেগ আছে, তার মানে গতিশক্তি। তাহলে mgh প্লাস এই যে বেগ আছে হাফ mv²। তাহলে প্রথম ক্ষেত্রে এই পয়েন্টে পাথরের যে শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এবার পরবর্তী ক্ষেত্রে যখন পাথরটাকে ছুটছে তখন জাস্ট এইখানে পৌঁছায়। এই যে জাস্ট পৌঁছায় মানে কি, মানে কেবলমাত্র পৌঁছায় মানে কি, এর আর উচ্চতায় যাবে না, মানে এই পয়েন্টে তার বেগ হয়ে গেছে 0। তাহলে এবার পরবর্তী ক্ষেত্রে সে যখন ছুটছে তখন এই পাথরটার এই পয়েন্টে যে শক্তিটা E2, সেটা হচ্ছে শুধুমাত্র বিভব শক্তি, কারণ শুধুমাত্র দেখো এই উচ্চতায় আছে। তাহলে শুধুমাত্র বিভব শক্তি, কোনো গতিশক্তি নাই, কারণ কি বেগ হয়ে গেছে 0, কারণ পাথরটা জাস্ট কেবলমাত্র ওই পর্যন্ত পৌঁছায়, এর আর উপরে যায় না, মানে ওই পয়েন্টে তার বেগ হয়ে যায় 0। তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি হচ্ছে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে শক্তি হচ্ছে এইটা। তা আমাদের প্রশ্নে কি বলছে, যে প্রথম ক্ষেত্রের তুলনায়, পূর্বের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করলে, তাহলে যে E1 এবং E2 এদের মধ্যে সম্পর্ক হবে E2 এটা ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই 2, মানে E1 এর অর্ধেক, পূর্বের অর্ধেক। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা এখানে লিখতে পারি 2E2 ইকুয়াল টু হচ্ছে E1। এখন আমরা বসাই 2E2 এর মান হচ্ছে mgh এবং E1 এর মান হচ্ছে mgh প্লাস হাফ mv²। তাহলে এখানে 2 mgh, তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দিলে mgh ইকুয়াল টু হাফ mv², m কাটাকাটি, তাহলে v ইকুয়াল টু হবে √2gh। তাহলে 2g এর মান 9.8 এবং h এর মান, সরি বেগের মান তো আমাদের বের করতে বলেন, আমাদের h এর মানটা বের করতে বলছে। তাহলে 9.8 ইন্টু h, হাফ বেগের মানটা এটা আমাদের দেওয়া আছে 9.8 তার বর্গ। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করে তুমি h এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছো? খুব সহজ নয় ম্যাথগুলো, তো পারা যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আর এর পরবর্তীতে বাকি ম্যাথগুলো কালকে করবো। ওকে।